বিষয়াবলী। আমরা ছোট মোশনে আমি আগে হচ্ছে একটু লিখে নিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে আমি আলোচনা করব। বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলী। বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলী, জাস্ট এটা তোমরা শিরোনাম করো। এরপরে আমরা ধীরে ধীরে হচ্ছে এটা একটু আলোচনা করব, একটু ডিটেইলসে যাব। বাংলাদেশের আয়তন কত, এটা সবাই জানো, এটা ক্লাস 3, 4, 5 এর স্টুডেন্টদের কোশ্চেন। তারপরও আমি হচ্ছে তোমাদের শুরুতেই এই কথাটা হচ্ছে লেখাবো। বলো এক বাংলাদেশের লক্ষ আয়তন। 47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। এটাই হচ্ছে শুরুতে একটু লিখে ফেলো, লেখো বাংলাদেশের আয়তন। আচ্ছা স্যার, এটা এক আপডেট হয়েছে না? লক্ষ না না, আমি বলবো তোমাদের প্রবলেম যেটা আছে আমি বলবো। স্যার তুমি হ্যাঁ ওই এলাকা কথা বলো, অফিসের সাথে কথা বলো। এটা একটু লিখে ফেলো, এরপরে যে আমাকে বলেছে কোশ্চেনটা যে আপডেট হয়েছে কিনা। হ্যাঁ, তোমাদের জ্ঞাতার্থে আমি জানাই যে 2015 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয়, এই ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের নিকট থেকে 40 বর্গ কিলোমিটারের মতো স্থান আমরা পেয়েছি, জায়গা আমরা পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত সেটা বিজ্ঞপ্তির মাধ্যমে, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে জারি করা হয় নাই। অর্থাৎ আগে যেটা ছিল সেটাই হচ্ছে এখন পর্যন্ত বিদ্যমান আছে। তাই সঠিক উত্তর 1,47,570 বর্গ কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো। জি জি স্যার। জি স্যার। ওকে ওকে, এবারে তোমরা সহজ কোশ্চেন আমি আগে লিখে ফেলি, পরে এরপরে হচ্ছে আমি আলোচনা করবো। তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার কিনা, কেউ কোনো কনফিউশনের মধ্যেই যাব না। যে বাংলাদেশের আয়তন কত, বলো বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। ইয়েস, কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে বাংলাদেশের আয়তন তো বেড়ে গেছে 40 বর্গ কিলোমিটার, তাহলে তুমি কেন এখন আগেরটা বলছো, তখন বিনয়ের সাথে বলবা যে বাংলাদেশ সরকার এটা এখনো গেজেট নোটিফিকেশন আকারে জারি করেনি, তাই আগে যেটা ছিল সেটাই হচ্ছে এখন পর্যন্ত সঠিক উত্তর। কথা ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। ওকে, অনেক ধন্যবাদ। চলো এবার আমরা গল্পের ছলে পড়বো, আমরা এটাকে কোনো প্রেশার চাপ নিব না। তোমরা আমাকে বলো তো যে বাংলাদেশের সাথে কয়টা দেশের বর্ডার বা সীমানা আছে? দুইটা। দুইটা। দুইটা দেশের। তাহলে আমরা একটু লিখে ফেলবো। হ্যাঁ, এই জানা জিনিসটা দিয়েই আমি শুরু করতে চাই আজকের ক্লাসটা। কেন বাংলাদেশের ভৌগোলিক বিষয়গুলি দিয়ে শুরু করছি তোমরা অনেকে বুঝতে পারবা। তাহলে আমরা একটু লিখে ফেলি, একটু লিখে ফেলবো, সবাই খাতায় একটু লিখবো। সবার খাতার হচ্ছে আমি আবার ছবি দেখবো ক্লাস শেষে, তার মানে হচ্ছে তোমাকে একটু লিখতে হবে। তাহলে একটু লিখে ফেলো যে বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে। তাহলে বাংলাদেশের সাথে সীমান্ত আছে, বাংলাদেশের সাথে সীমান্ত আছে দুটি দেশের। বাংলাদেশের সাথে সীমান্ত আছে কয়টা দেশের? দুটি দুই দেশের। দেশে। তাহলে just একটু আমরা খেয়াল করি, এই যে দুটা দেশ আমরা বললাম, তাহলে সেই দুটা দেশ হচ্ছে একটা ভারত আর একটা মায়ানমার। আর একটা হচ্ছে মায়ানমার। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। ওকে, এত ক্লিয়ার? জি স্যার। জি। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই। তোমরা পারলে ভালো, না পারলে কেউ বইয়ের সাহায্য নিবা না। আমরা এই জায়গায় খুব অনেস্ট থাকতে চাই, কেউ বইয়ের সাহায্য নিবা না। একদম ব্রেন থেকে যদি কেউ পারো ভালো, না পারলে আমি আছি, আমি তোমাকে বলে দিব। বলো ভারতের কয়টা রাজ্যের সাথে বাংলাদেশের 5টা বর্ডার? ভাইয়া। পাঁচটা। পাঁচটি। 5টা। 5টি, অনেক ধন্যবাদ। কিন্তু আমরা বইয়ের সাহায্য নিব না, একদম মাথা থেকে বলবো আমরা। ঠিক আছে, স্যার এগুলো তাহলে আমাদেরকে মনে হয় করাইছে আগে। করানো হয়েছে। জি স্যার, এই টপিকটা হ্যাঁ পড়াইছে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা রিপিট করবো দেখি। তো তাহলে তোমরা পারলে তো আমাদের জন্য কনফিডেন্স বিল্ড আপ হবে, তাহলে আমার জন্য সুবিধা। হুম। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটু বলো এই যে 5টা রাজ্য, কোন 5টা? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। ত্রিপুরা। ওকে ওকে ওকে, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। তাহলে আমি হচ্ছে এই জায়গাটায় আমি এটা একটু সবকিছু মুছে ফেললাম। এখানে আমি তোমাদের
পড়ানো জিনিসটা আরেকবার একটু বলবো। ওকে, তাহলে একটু আমি যদি বলি যে তোমরা একটু লেখা ফেলো। আগে লিখছো সমস্যা নাই, আবার রিপিট হচ্ছে, রিপিট হোক। একটু লেখো যে ভারতের 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। ভারতের 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে ভারতের কয়টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে? 5টা। ওকে, পশ্চিমবঙ্গ, এরপর দেখো মেঘালয়, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ত্রিপুরা, মিজোরাম, আসাম। তোমরা কোনো লেখা বুঝতে সমস্যা হলে একটু বললো। ওকে, তাহলে দেখো পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, আসাম, এই পাঁচটা রাজ্যের সাথে বাংলাদেশের কি আছে? সীমান্ত আছে। লেখা শেষ হলে আমাকে একটু বলো, আমি কোশ্চেন করবো। জি স্যার। তোমরা আমাকে বলো এই 5টার মধ্যে সবচেয়ে বড় সীমান্ত কোনটা, আর এই 5টার মধ্যে পশ্চিমবঙ্গ সব থেকে বড়। ওকে, সবচেয়ে বড় কোনটা? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট কোনটা? ত্রিপুরা, না আসাম। আসাম। এই যে দেখো আমি ডেট মার্ক করে রাখছি, এটা হচ্ছে সবচেয়ে বড়। অর্থাৎ বড় কি অর্থে? পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় বর্ডারটা আছে, জাস্ট এতটুকু বুঝবা, ঠিক আছে? আর সবচেয়ে ছোট বর্ডার কার সাথে? আসাম। আসামের সাথে। এই তোমাদের কি মনে আছে ছোটবেলায় গল্পের ছলে হোক, টিচাররা ক্লাসে যেভাবেই হোক, কিংবা হচ্ছে আত্মীয় স্বজনরা, যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় যেন একটা চরে গিয়া ভাষণ দিছিল, মনে আছে? Yes, আসামের ভাষান চরে। আসামের কোথায়? এই বলো, আসামের কোথায়? ভাষান চরে। ইয়েস, আসামের ভাষান চরে কৃষকদের উদ্দেশ্যে সে একটা সম্মেলন করছিল, কৃষক সম্মেলন। এবং সেখানে উনি কৃষক, মুটে মজুর, তাদের বন্ধু ছিলেন। তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তিনি কাজ করেছেন। এই জন্য তাকে ওই স্থানের মানুষ ভালোবেসে নাম উপাধি দিয়েছিল কি? ভাসানী। ঠিক আছে, মাওলানা আব্দুল হামিদ খান হচ্ছে তার নাম, অর্থাৎ আব্দুল হামিদ খান এটা হচ্ছে তার নাম, ভাসানী হচ্ছে তার উপাধি। ওকে, যাই হোক, আমরা ওই জায়গাটা আসবো। এবার একটা ছোট্ট প্রশ্ন তোমাদেরকে আমি করতে চাই। বলো, বাংলাদেশ থেকে ভারতকে আলাদা করেছে, পৃথক করেছে একটা নদী, বলতে হবে কোন নদীটা? মাতামুহুরি। না পারলে সমস্যা নাই, এই না পারলে সমস্যা নাই, কিন্তু আমরা ভুল না করি। ঠিক আছে, ছোট্ট একটা নোট নাও, নোট নাও। দেখো, বাংলাদেশ থেকে ভারতকে আলাদা করেছে, আমরা এটা মুছে ফেললাম। দেখো, বাংলাদেশ থেকে ভারতকে আলাদা করেছে বা পৃথক করেছে, আমি লিখে দিব প্রয়োজনে। বাংলাদেশ থেকে ভারতকে আলাদা করেছে বা পৃথক করেছে, বাংলাদেশ থেকে ভারতকে আলাদা করেছে বা পৃথক করেছে কোন নদী বলো তো? স্যার হাড়িভাঙ্গা। ইয়েস, অনেক ধন্যবাদ যে বলেছো। হাড়িয়াভাঙ্গা নদী। যে বলছো সে এবার আমাকে আরেকটু উত্তর দাও। বলো, হাড়িয়াভাঙ্গা নদীটা বাংলাদেশের কোন জেলায়? স্যার যশোর। বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, সাতক্ষীরা। ঠিক আছে, সমস্যা নেই। জাস্ট একটু লেখা নাও, কিভাবে লিখবা যে বাংলাদেশ থেকে ভারতকে আলাদা করেছে হাড়িয়াভাঙ্গা নদী। বাংলাদেশ থেকে কি নতুন উপজেলা? হাড়িয়াভাঙ্গা নদী। আর এই হাড়িয়াভাঙ্গা নদীটার অবস্থান বাংলাদেশের
সাতক্ষীরা শ্যামনগর। জেলা শ্যামনগর উপজেলায়। বাংলাদেশের শ্যামনগর বর্তমান নতুন উপজেলা না? শ্যামনগর, হ্যাঁ শ্যামনগর উপজেলা সবচেয়ে বড়। আমরা ওই জায়গাটায় আসবো, ওকে একটু ওয়েট করো। এটা বোঝার খাতিরের জন্য আমি বলছি। ঠিক আছে, আমি মুছে ফেললাম। এবার আর একটা ছোট কোশ্চেন তোমাদের উদ্দেশ্য করতে চাই। আমাকে বলো, এটা সবাই পারবা কম বেশি, আমার ধারণা যে 90% এটা তোমরা পারবা। বাংলাদেশ থেকে মিয়ানমারকে বা মায়ানমারকে আলাদা করেছে যে নদীটা, ওই নদীটার নাম কি? না নাফ না নদী। নাফ নদী। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। বাংলাদেশ থেকে মায়ানমারকে আলাদা করেছে সেই নদীটার নাম কি? নাফ নদী। হ্যাঁ, জানা জিনিস। তারপর একটু খাতায় নোট নাও যে বাংলাদেশ থেকে মায়ানমারকে আলাদা করেছে নাফ নদী। বাংলাদেশ থেকে মায়ানমারকে আলাদা করেছে নাফ নদী। লেখা শেষ হলে আমি নতুন আরেকটা ইনফরমেশনে যাব। জি স্যার, লেখা শেষ। ওকে, এবারে তোমরা আমাকে বলো এই নাফ নদীর দৈর্ঘ্য কত? এটা ঠিক মনে নাই ভাইয়া। ওকে ওকে, বোঝার সুবিধার্থে পাশে একটু লিখে নাও 56 কিলোমিটার। নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। কিলোমিটার। ওকে, ডান, এত ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি একটু পিছনে গেলাম। যতটুকু কথা বলছি ওইটা তোমরা আমাকে একটু উত্তরটা দাও। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 অনেক ধন্যবাদ। এরপরে বলো, বাংলাদেশের সাথে কয়টা দেশের বর্ডার আছে? দুইটা। দুইটি দেশের। ভারত ও মায়ানমার। ভারত এবং মায়ানমার। অনেক মায়ানমার। ধন্যবাদ। এবারে বলো, ভারতের কয়টা রাজ্যের সাথে বাংলাদেশের বর্ডার বা সীমানা আছে? পাঁচটা। পাঁচটি। ওকে, সেই পাঁচটি কি কি? একজন একজন, সবাই না, একজন বলো সেই পাঁচটা কি পশ্চিমবঙ্গ, কি? আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। ওকে, আমি যে তোমাদেরকে একটা টেকনিক বলে দিয়েছিলাম, ওই টেকনিকটি একটু ফলো করো তো। দেখো তো যে কি বলছিলাম। হ্যাঁ দেখো, আমের ফ্রি মেভ, এটা যেখানে তুমি লিখছো এখানে আমি তোমাদের আর একটু কথা বলবো। তাহলে দেখো পশ্চিমবঙ্গ, তাহলে আমরা কি পাই? একটু দেখো, তাহলে আমরা কি পাই? পথে কি? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। মেতে হচ্ছে মেঘালয়। মেঘালয়। ত্রিতে ত্রিপুরা। ত্রিপুরা। একটা রশ্মি হবে। ওকে, আমেত্রি, আমেত্রি মেপ। তাহলে পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম। আসাম। এই পাঁচটার মধ্যে এখানে আমি একটা নতুন ইনফরমেশন তোমাদেরকে একটা দিব, এই জন্য এই কথাটা আবার রিপিট করলাম। তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো বা আগের ক্লাসে হয়তো পড়ানোও হতে পারে, আমি জানি না। সেভেন সিস্টার্স বহুল ব্যবহৃত একটা শব্দ, একটা দেখো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলে। এই কনসেপ্টটা থাকা আমার খুব দরকার যে সেভেন সিস্টার্স ব্যাপারটা কি, সেভেন সিস্টার্স কাকে বলে। জাস্ট তোমরা একটু আগে লিখে ফেলো, বাকিটুকু আমি বলে দিব। যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। আমার জন্য যদি বোর্ডের লেখা না বুঝতে পারো আমাকে একটু বলবা, আমি একটু পাশে বসে সরে যাব। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় বা বলে। সবাই লিখেছি এতটুকু? জি জি স্যার। জি জি স্যার। ঠিক আছে, এরপরে এই কথাটুকু লাল কালিতে লেখো। সেভেন সিস্টার্স কোন 7টা, ওইটা আমি আমি এটা একটু মুছে ফেললাম।
তোমরা ওইটা একটু লাল কালিতে লিখো, বা লাল সবুজ ডিফারেন্ট একটু কালিতে লিখলে বেটার। আর না থাকলে কিছু করার নাই, তখন কালো কালিতে লিখবা। তাহলে দেখো সেভেন সিস্টার্স এর আগে টেকনিকটা লিখে পরে হচ্ছে আমরা কি করবো। ওকে আগে তোমরা টেকনিকটা লেখা ফেলো, এরপর আমি ডিটেলস বলতেছি। মেম, আমিনা, পত্রী, জাস্ট এই কথাটুকু আগে একটু লেখা ফেলো। এইটার মধ্যে 7টা প্রদেশের আদ্যাক্ষর দেওয়া আছে, সেটা আমরা ডিটেলসে ভেঙে ভেঙে লিখে ফেলবো। এই কথাটা একটু আগে দেখো। ওকে, এবারে খেয়াল করো। ত্রিতে ত্রিপুরা, ইয়েস, ত্রিতে হচ্ছে ত্রিপুরা। আতে আসাম নাকি, অ ওতে অতে হচ্ছে অরুণাচল, অরুণাচল। নাতে নাতে হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ড। মিতে হচ্ছে মিতে মিজোরাম। মিজোরাম, মিজোরাম, ইয়েস। আতে হচ্ছে আতে আসাম। আসাম, আসাম, মতে হচ্ছে মণিপুর। মেতে হচ্ছে মেঘালয়। মেঘালয়, মেঘালয়। হুম। জাস্ট এই নাম 7টা একটু লিখে ফেলো। 7টি রাজ্যের মধ্যে, সেভেন সিস্টার্স ভুক্ত 7টি রাজ্যের মধ্যে, প্রয়োজন আমি বোর্ডে লিখে দিই। সেভেন সিস্টার্স ভুক্ত, সেভেন সিস্টার্স ভুক্ত সেভেন সিস্টার্স ভুক্ত 7টি রাজ্যের মধ্যে 4টির সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। আমি আর লিখলাম না, জাস্ট এই কথাটা একটু লেখা নাও। এই আজকে আমি তোমাদের সাথে গল্প করতেছি, ক্লাস এরপর থেকে নিব। আর তোমাদের পরীক্ষায় আসবে এইসব এইসব জিনিসই আসবে, সহজ সহজ জিনিস আসবে, যেগুলো খুব জটিল করে জানবা ওগুলো আসবে না, একটু ওয়েট করো। এনডিসি তে কি এসব আসা সম্ভব সায়েন্স গ্রুপের? সায়েন্সে ভাইবার সময় তোমাকে জিজ্ঞেস করবে, তুমি জানো যে ভাইবায় অনেক স্টুডেন্টকে হচ্ছে বাদ দিয়ে দেয়। তোমার অ্যাটিটিউড দেখবে, তোমার টুকটাক সাধারণ জ্ঞান একটু দেখবে, ঠিক আছে। জি স্যার। আর কিছু জিনিস যারা সায়েন্সে ছিল 19 এর যে বিজিএস বইটা, ওই বিজিএস বইটাও তোমার কাজে লাগবে। বিশেষ করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়টা, 7 নম্বর অধ্যায়টা, 9 নম্বর অধ্যায়টা, এইগুলো একটু দেখো, ঠিক আছে। সায়েন্স, যারা সায়েন্স পড়েছো তাদের জন্য বললাম। বলো 9 নম্বর অধ্যায় কি আছে বিজিএস এর? স্যার 9 নম্বর অধ্যায়ের মধ্যে চ্যাপ্টার ছিলই না শর্ট সিলেবাসে। শর্ট সিলেবাস থাকুক আর যা থাকুক, বইতে চ্যাপ্টার ছিল ওইটা একটু দেখো। ওকে আরে স্যার, ভাইয়া, দেখি। আমাদের আমাদের যেগুলো সিলেবাসের বাহিরে আছে ওইগুলো থেকে কি আসার সম্ভাবনা আছে? অবশ্যই, সাধারণ জ্ঞানের কোনো সীমানা নাই, সাধারণ জ্ঞানের কোনো সিলেবাস শুধু হয় না। সাধারণ জ্ঞান না, অন্য সাবজেক্ট গুলো। না, স্যার অন্যগুলো চ্যাপ্টার সম্ভাবনা। 9 ছিল। এই দেখো, তোমাদেরকে একটু বলি, ঢাকা ইউনিভার্সিটির কথা একটু আগে বলি। তোমরা নটরডেমে পরীক্ষা দিবা, হলিক্রস কিংবা সেন্ট জোসেফ, এটার পরে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রেও দেখবা যারা শর্ট সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের 20% কোশ্চেন শর্ট সিলেবাসের বাইরে থেকে হয়েছে। তো এই কাজটা নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ তারা যদি করে, তোমার কিছু করার থাকবে? থাকবে না। তো ভাই, আমার বোর্ড বইতে যতটুকু আছে, হ্যাঁ, তোমাদের জন্য প্রেসক্রিপশন হচ্ছে আগে যেটা শর্ট সিলেবাস ওটার আগে খাইয়া ফেলবো, ওটার আগে পড়ে শেষ করে ফেলবো, এরপরে বাকিটা দেখা যাবে। তার মানে আগে যেটা তোমার শর্ট সিলেবাস ওটারে আমরা প্রায়োরিটি বেসড করবো,
এটা হলো ফরজ, বাকিটুকু হলো নফল। কথা বুঝাতে পারলাম? ইয়েস স্যার। জি ঠিক আছে, চলো আমি এটা একটু মুছে ফেললাম। আমি তোমাদের সাথে জাস্ট গল্প করতে আসছি, আমি পড়াইতে আসিনি। স্যার আপনি বিজিএস চ্যাপ্টার 9 এর কথা বলছিলেন, জাতিসংঘ বাংলাদেশ। ইয়েস, সেই জাতিসংঘ বাংলাদেশ আমি ক্লাস শেষের আগে 15 মিনিট ওইখান থেকে তোমাদের সাথে কথা বলবো। স্যার এখন করাইতে পারেন ভালো হয়, এগুলো তো আমরা আগে করছি। দাঁড়াও, কারণ হচ্ছে আমার এর মধ্যে কেউ নতুন থাকতে পারে, ঝামেলা তো ওই জায়গায়। এই একদম কেউ নতুন আছো? স্যার আমি নতুন আজকেই প্রথম জিকে ক্লাস করছি। ওকে ঠিক আছে, যাই হোক চলো আমি আসলে যে জায়গাটা ছিলাম আমি গল্পের ছলে আরেকবার একটু তোমাদের সাথে বলতে চাই। এবার আমি এমন সহজ কিছু কোশ্চেন করবো, দেখি সেই সহজ কোশ্চেনের উত্তরটা তোমরা কিভাবে দাও। বলো তো, বাংলাদেশে বর্তমানে বিভাগ আছে কয়টা? আমি আবার কিন্তু ব্যাক করবো, আবার এই জায়গায় আসবো। আটটা জি, আটটা ঢাকা, বাংলাদেশে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বর্তমানে সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ। Yes, বাংলাদেশে বর্তমানে বিভাগ, প্রশাসনিক বিভাগ আছে কয়টা? 8টি। 8টি। 8টা। বলো, জেলা আছে কতগুলো? 64টি। 64টি জেলা। 64টি। 64টা। এবারে বলো উপজেলা। 500টি। 495টি। ভাই এখন আপডেট হয়ে 500টি হয়েছে মেবি। উপজেলা কয়টা? 500। 500টি। 500টা। এখন এই যে আগে 495 ছিল, সম্প্রতি এই বিএনপি সরকার, বর্তমান সরকার আসার পর তোমরা জানো যে এখানে 495 জায়গায় হয়ে গেছে কত? 500। 500। তোমাদের পরীক্ষার ঠিক 7 দিন আগে এখানে আমার কারেকশন আসতে পারে, ওই সময় আমরা সাম্প্রতিক বিষয়ের উপর আরেকটা ক্লাস নিব। এই যেটা 500 বলতেছি, নতুন আবার প্রেসক্রিপশন আসছে সরকারের কাছে, নিকারের কাছে আবার আসছে যে আরো কিছু উপজেলা বানানো দরকার। ইভেন এমনও কিছু প্রেসক্রিপশন আসছে একটা জেলা নতুন বানানো দরকার। যাই হোক, আমরা ওই জায়গাটা পরে আসছি। তাহলে এখন আমি আবার রিপিট করছি, বিভাগ কয়টা? 8টি। জেলা কয়টা? 64টি। উপজেলা 500টি। উপজেলা কয়টা? 500টি। 500টি। আমাদের মধ্যে বগুড়া থেকে কেউ যুক্ত আছো? বগুড়া থেকে? স্যার ওকে, বগুড়া সিটি ধরে নতুন নিলাম নাই। সিটি কর্পোরেশন। ওকে, ধরে নিলাম কেউ নাই। ঠিক আছে, আমি ওই জায়গায় আসবো। বলো, বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন আছে কয়টা? 13টা 13টি। 13টি। সিটি কর্পোরেশন বগুড়া সিটি বলো। কর্পোরেশন হয়েছে গত মাসে। ইয়েস, 13টা। তাহলে সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটা? বগুড়া সিটি বগুড়া সিটি কর্পোরেশন। কর্পোরেশন। বগুড়া। এটা একটু নোট করে নাও, ছোট জিনিস, সহজ জিনিস, এটা একটু লেখা নাও। এখানে আমি তোমাদের আরো কিছু কোশ্চেন করবো, জাস্ট একটু ওয়েট করো। তাহলে কি, বিভাগ 8টা, জেলা 64টা, উপজেলা বর্তমানে 500টা, সিটি কর্পোরেশন হচ্ছে বর্তমানে 13টা। কেউ কি আমাকে বলতে পারবা এই 13টা সিটি কর্পোরেশনের নাম একজনে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, যশোর সিটি কর্পোরেশন, না যশোর না sorry, আর বরিশাল সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বগুড়া সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, কিছু একটা বলো নাই। কুমিল্লা সিটি কুমিল্লা। কর্পোরেশন। কুমিল্লা বলো নাই। ওকে, যাই হোক, এই এখানে একটা ভালো বুদ্ধি আছে, আমি তোমাদেরকে একটু বলে দিই। তুমি আগে বিভাগ কয়টা সেখানে ফোকাস করো। বিভাগ কয়টা জানো? 8টা। 8টা। এই 8টা বিভাগীয় শহরে 9টা সিটি কর্পোরেশন, এটার আগে কাউন্ট করো ভাই। 8টা বিভাগীয় শহরে 9টা সিটি কর্পোরেশন। তাহলে 8টা বিভাগীয় শহরে কয়টা আমার? 9টা। 9টা। তাহলে তুমি যখন 8টা বিভাগের নাম জানবা, অটোমেটিক 9টা সিটি কর্পোরেশনের নাম হয়ে যাবে। কারণ ঢাকায় 2টা, উত্তর আর দক্ষিণ। তাহলে এই 9টা কি পারবা সবাই? 8টা বিভাগের নাম যে জানো, সেই 9টার নাম জানো। তাহলে 8টা বিভাগের নাম জানি। জি স্যার। যে 8টা বিভাগের নাম জানো, সেই 9টা সিটি কর্পোরেশনের নামও জানো। ধরে নিছি এটা। এই 9টার পর 10 নম্বরটা কোনটা? নারায়ণগঞ্জ আমি বললাম। 11 নম্বর কোনটা? আমি বললাম গাজীপুর সিটি গাজীপুর কর্পোরেশন। সিটি কর্পোরেশন।
গাজীপুর 12 নম্বর কোনটা? আমি বললাম কুমিল্লা। 13 নম্বর কোনটা? আমি বললাম বগুড়া। কুমিল্লা হয়ে গেল, হয়ে বগুড়া গেল। ইয়েস। তাহলে 9টা আর এই 4টা। তাহলে আমরা যখন কোনো ইনফরমেশন পড়বো একটু বুঝে, একটু টেকনিক্যালি পড়লে তাহলে আমার এগুলো মুখস্থ করতে হবে না। শোনো, সাধারণ জ্ঞান মুখস্থ করবে না, এগুলো জীবন থেকে শেখা, জীবন থেকে শিখতে হবে। এগুলো জাস্ট একটু চোখ বুলাই যাবা, এগুলো হচ্ছে অত মুখস্থ করার জিনিস না। অনেকে না বুঝে মুখস্থ করে, তোমার মনে থাকে না। প্র্যাকটিক্যালি জীবনের সাথে মিলে নিতে হবে। আমার বিভাগ কয়টা? 8টা। তাহলে 8টা বিভাগে কয়টা? 9টা। তা আর বাকি থাকে কয়টা? 4টা। তাহলে সেই 4টা কোনটা? তাহলে আমি বললাম কি এই 4টা হচ্ছে এইরকম ভাবে আমরা পড়বো। আমার সাথে তাহলে একটু বলো তো, আমি 10-এ কি বলছিলাম? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ওকে, নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জ। কর্পোরেশন। এগারোতে কি বলছি? গাজীপুর সিটি গাজীপুর কর্পোরেশন। গাজীপুর সিটি কর্পোরেশন। ওকে, আমি এটা গাজীপুর লিখে দিই। যাই হোক। এরপরে বগুড়া। কুমিল্লা সিটি কর্পোরেশন। কুমিল্লা। এরপরে হচ্ছে বগুড়া। বগুড়া সিটি কর্পোরেশন। এবার গল্প করতে করতে তোমাদেরকে একটা কোশ্চেন করে বসি, বলো তো বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের মোট শাখা অফিস কয়টা? হেড অফিস সহ, ইনক্লুডিং হেড অফিস, মোট শাখা অফিস কয়টা? তিনটা কয়টা বলো? তিনটা ঠান্ডা মাথায় বলতে হবে। এই তোমরা এটা লিখো। আমি এগুলো মুছে ফেললাম, এগুলো মুছে ফেললাম। না, মোছা যাবে না। ঠিক আছে, আমি ওই জায়গায় একটু পরে আসবো, আমার একটু মনে করাই দিও তো। আমি একটু একটু পরে আসতেছি, এখানে আরো কিছু কথা আছে। তাহলে আমরা 13টা সিটি কর্পোরেশন কোথায় কোথায় এটা পারবো এখন? জি জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। এবারে তোমরা আমাকে একটু বলো, বিভাগে, একটা বিভাগে আমরা বলছি যে বাংলাদেশে বিভাগ আছে 8টা প্রশাসনিক বিভাগ। একটা বিভাগে সর্বোচ্চ পদের সরকারি কর্মকর্তাকে কি বলে? বিভাগীয় প্রশাসন। বিভাগীয় প্রশাসন। কমিশনার। বিভাগীয় কমিশনার। কমিশনার, বিভাগীয় কমিশনার। বিজিএস বই সায়েন্সের যারা তারা পড়ছো কিন্তু বিভাগীয় কমিশনার। কমিশনার। ইয়েস, বলো এই বিভাগীয় কমিশনার, এই বিভাগীয় কমিশনারের পদমর্যাদা কি কেউ জানি? সচিব। বিভাগীয় কমিশনার পদমর্যাদা কি? থাক, আমি অত এটা তোমাকে লাগবে না, এটা গল্পের জন্য বলতেছি, এটা ওভাবে লাগবে না। সচিব। বিভাগীয় কমিশনারের পদমর্যাদা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সচিবের পদমর্যাদা। জাস্ট এটা গল্পের জন্য বললাম। একটা জেলায় সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাকে কি বলা হয়? জেলা প্রশাসক। জেলা প্রশাসক জেলা প্রশাসক বা ডিসি, ডেপুটি কমিশনার। ডিসি ফুল ফর্ম ডেপুটি কমিশনার। কমিশনার। বিভাগে হচ্ছে বিভাগীয় কমিশনার, তার ডেপুটি, উনি হচ্ছেন একটা বিভাগের অধিনায়ক। আর একটা বিভাগে যতগুলো জেলা থাকে ডিসিরা হচ্ছেন তার সবাই ডেপুটি। ডিসিরা মানে কি? ডেপুটি। কার ডেপুটি। ডেপুটি? বিভাগীয় কমিশনারের ডেপুটি। কমিশনার আন্ডারস্ট্যান্ড? ডেপুটি। ইয়েস স্যার। ওকে। তাহলে এই যে তুমি যাকে হচ্ছে জেলা প্রশাসক বা ডিসি বলছো, যাকে তুমি ডিসি বলছো, তার পদমর্যাদা জানি। তার পদমর্যাদা কার সমান? উপসচিব। তার পদমর্যাদা কার উপসচিব। সমান? ওকে। উপসচিব। উপসচিব। ওকে, এটা কোনো গল্প গল্প। আর উপজেলায় যিনি প্রধান প্রশাসনিক কর্মকর্তা, তার পদবিটার নাম কি? উপজেলা কমিশনার। ইউএনও, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার। ইউএনও, উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার। অফিসার। এই যাকে তুমি ইউনো বলছো, তার পদমর্যাদা কি? সিনিয়র সহকারী সচিব। সিনিয়র সহকারী সচিব। ওকে, যাকে সচিব। এগুলো গল্প, এগুলো গল্প, আমি এগুলো সব মুছে ফেললাম। আমরা এগুলো পরবর্তীতে আবার একটু ডিটেলসে পড়বো। আমার এখন আরো কিছু সহজ জিনিস তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। যারা ক্লাস আগে করছো ভালো, তাহলে তারা তো খুব সহজে উত্তরটা করতে পারবা। যারা দু একজন আছো যারা নতুন,
আর একদম পুরোটাই হচ্ছে তার জন্য নতুন। ওকে, এবারে আসো এবার তোমাদের কাছে আমি একটু কোশ্চেন করব। বলো, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতটার নাম কি? প্রশান্ত মহাসাগর কক্সবাজার সমুদ্র কক্সবাজার ও সৈকত। বর্ষা সমুদ্র সৈকত। কক্সবাজার হুম, সমুদ্র সৈকত। সমুদ্র ওকে, সৈকত। এই সহজ জিনিসটা আমি তোমাদের লেখাবো, একটু লেখো। লেখো যে পৃথিবীর দৈর্ঘ্যের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, দৈর্ঘ্যের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় কক্সবাজার। সমুদ্র সৈকত কক্সবাজার। দৈর্ঘ্যের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। দৈর্ঘ্যের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি? কক্সবাজার। কক্সবাজার সমুদ্র কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকত। ইয়েস। এবার বলো, এখানে দুইটা ইনফরমেশন আছে, এক প্রচলিত তথ্য, দুই সরকারি তথ্য। তাহলে আমরা যখন এই ইনফরমেশনটা পড়বো দুটাই আমাকে একটু জানতে হবে। তাহলে বলো তো, সরকারি তথ্য অনুযায়ী এটার দৈর্ঘ্য কত? 120 কিলোমিটার। 120 কিলোমিটার। আর প্রচলিত তথ্য? বুঝলি? 155। ইয়েস, তাহলে আমরা যখন শিখবো আমরা দুটাই শিখবো। সরকারি তথ্য অনুযায়ী, তাহলে তুমি একটু লেখা নাও যে কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হলো, কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য সরকারি তথ্য অনুযায়ী, সরকারি তথ্য অনুযায়ী, আর এটা হচ্ছে প্রচলিত তথ্য, প্রচলিত তথ্য অনুযায়ী। সরকারি তথ্য অনুযায়ী হচ্ছে 120 কিলোমিটার, আর প্রচলিত তথ্য অনুযায়ী 155 কিলোমিটার। এবং আরেকটু কথা বলে দিই, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকত। তাহলে আমরা এই জায়গাটা একটু বুঝবো, ন্যাচারালি গড়ে উঠেছে। কুয়াকাটা। এই আসছি, কুয়াকাটায় পরে যাব, আগে কক্সবাজার দিকে ঘুরে আসি। ডান, এতটুকু ক্লিয়ার? জি। তোমরা যারা এখানে যুক্ত আছো এর মধ্যে এমন কেউ আছো যে কক্সবাজার যাও নাই? কেউ আছো? আমি যাই নাই। আমি যাই নাই। ওকে ওকে ওকে, যারা যাও নাই তাদের কথা বাদ দিলাম। যারা গিয়েছো বা কক্সবাজারে কেউ আছো কিনা আমাদের সাথে কানেক্টেড? স্যার গিয়েছি অনেকবার। ওকে, অনেকবার স্যার গেছো, তোমারই তাহলে আমার দরকার। কক্সবাজার নেই, কুয়াকাটার আছি। ওকে ওকে, দেখি তাহলে যে অনেকবার গিয়েছো সে আমার সাথে একটু কথা বলো। কি নাম তোমার ওকে ভাই? স্যার বলেন। ভাইয়া আবুল হাসান আরাফ। আরাফ। আরাফ, জি স্যার। বলো তো, কক্সবাজার এই সমুদ্র সৈকতটার ছোট ছোট অনেকগুলো আবার নাম আছে, বলো তো দুই একটা। আছে ভাইয়া, ইনানি বিচ পয়েন্ট বলে, Yes, তারপরে হ্যাঁ, বলো বলো বলো, ইউ আর রাইট, বলো। আহ, ইনানি বিচ পয়েন্ট। ভাইয়া মাথায় হিমছড়ি। আসছে তারপরে না। বলো। হিমছড়ি। সরি আছে, হ্যাঁ হিমসরি। হ্যাঁ, হিমছড়িতে আসতেছি পরে। হিমছড়ি কোন জিনিস? হ্যাঁ, তারপর লাবণ্য বিচ পয়েন্ট। এই লাবণী। নামটা ঠিক করে বলো। ইনানি বিচ, সুগন্ধা বিচ, লাবণী বিচ, তো এরকম ছোট 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 নামে আবার পরিচিতি আছে। ওকে, কলাতলি বিচ, পাটুয়া টেক। কলাতলি, কলাতলি, ইয়েস। এই হচ্ছে যেখানে আমরা এই করি, এটা হচ্ছে কলাতলি। তাহলে এই কথাগুলো কেন বললাম জানো? হুট করে তোমাকে বলবে ইনানি বিচ কোথায়, এখন পড়ে আসছি আমরা অভ্যস্ত কক্সবাজার। এখন এর মধ্যে যে ছোট ছোট এই যে সুগন্ধা, লাবণী, কলাতলি, এই জায়গাগুলো না আমাদেরকে একটু বুঝতে হবে। যাক, যাই হোক, তাহলে আমরা অত কঠিন করলাম না। যে একই কক্সবাজার সি বিচ, যেটাকে আমরা সরকারি তথ্য অনুযায়ী বলছি 120 কিলোমিটার, আবার প্রচলিত তথ্য অনুযায়ী বলছিলাম আমরা 155 কিলোমিটার। তো এটার আবার ছোট ছোট অনেকগুলো নাম আছে, যেমন ইনানি বিচটা হচ্ছে এই যে কলাতলি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। যারা ইনানি গিয়েছো ওখানে একরকম, কলাতলি একরকম। আর এই যেগুলো সুগন্ধা, লাবণী, কলাতলি, এই তিনটা সেম, জাস্ট একটু ডিস্টেন্স পার্থক্য, আর কিছু না, আর সব একই জিনিস।
কিন্তু ইনানিতে একটু ক্যারেক্টারিস্টিক্সটা ডিফারেন্ট। যে গিয়েছো সে বলো তো ইনানি কেন আলাদা এই তিনটে বাকি তিনটার চেয়ে? টুরিস্ট স্পটটা একটু বেশি বড়। টুরিস্ট ওখানে স্পট বাদ প্রবাল দাও, আছে। বিচে বিচে প্রবাল আছে, ইয়েস। বিচে প্রবাল আছে, যে তিনটা সুগন্ধা লাবণী কলাতলির ক্ষেত্রে নাই। ওকে, এই জায়গায় আমি কুয়াকাটা যাওয়ার আগে একটু ঘুরে আসবো সেন্ট মার্টিনে। চলো একটু সেন্ট মার্টিন যাই। আমি এগুলো একটু মুছে ফেললাম। ভাই আমার কাছে টাকা নাই। টাকা নাই? আমরা টাকা ছাড়া ঘুরবো? আমার কাছে টাকা নেই, টাকা ছাড়াই ঘুরবো। তো মজাই হবে না। মজা করতে জানলে স্বপ্নের মধ্যেও মজা করা যায়। স্বপ্নের মধ্যেই তো মজা করি জন্য। ওকে, চলো তাহলে আমরা একটু দেখে ফেলি। সেন্ট মার্টিনে আমরা তাহলে একটু যাই। এখান দিয়ে আমরা দুটো তিনটে ইনফরমেশন একটু নোট করবো। আবার কক্সবাজার ফিরে আসবো, সমস্যা নাই। এখানে তাহলে আমরা নোট যেটা করবো, তোমরা সবাই জানো কোশ্চেন হলে কেমন কোশ্চেন হইতে পারে। জাস্ট একটু লেখো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তাহলে কোশ্চেনটা কেমন হতে পারে যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? তাহলে লেখো বাংলাদেশের একমাত্র সেন্ট প্রবাল মার্টিন। দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এবার যারা সায়েন্সের আছে তাদেরকে আমি ধরবো। তাহলে তোমাকে কোশ্চেন করবে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, প্রবাল দ্বীপটার নাম কি? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। মার্টিন। যারা সায়েন্সের আছো হাত তুলো, আমি এসে দেখবো হাতগুলা। হাত তুলো সায়েন্সেলারা। স্যার প্রবাল কি বা প্রবাল কাকে বলে? কোরাল। ওকে, আমি সবার জ্ঞাতার্থে একটু কথা তোমাদেরকে বলে দিই। প্রবাল হচ্ছে এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। এরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে পরেই এরা মারা যায়, এর চেয়ে কম তাপমাত্রা এরা বিলং করতে পারে। বাংলাদেশের একমাত্র সেন্ট মার্টিন দ্বীপে এই অমেরুদণ্ডী প্রাণীগুলোর দেখা পাওয়া যায়। তো এই যে অমেরুদণ্ডী প্রাণীগুলো পাথরের সাথে কুণ্ডলী আকারে পেঁচিয়ে তারা সার্ভাইভ করে এবং তাদের দেহ থেকে এক ধরনের হরমোন নিঃসরণ করে এবং এর ফলে সুন্দর প্রবালের সৃষ্টি হয় আর কি। সুন্দর সুন্দর যে তোমরা দেখো শোপিজের মতো ওইগুলোর সৃষ্টি হয়। এটা দীর্ঘদিনে তাদের শরীর থেকে এক ধরনের এনজাইম বের হয়ে ওইটা সৃষ্টি করে। তার মানে বেসিক জায়গাটা হচ্ছে প্রবাল হচ্ছে এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। ওকে, এটা কনসেপ্টটা মাথায় রেখো, এটা পরবর্তীতে কাজ লাগবে। এবারে আসো, তোমরা আমাকে একটু বলো, এই যেটাকে আমরা সেন্ট মার্টিন বলছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে এটার অপর নাম কি? তাহলে বলো তো সেন্ট নারিকেল মার্টিনের জিঞ্জিরা। নারকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। ইয়েস, অনেক ধন্যবাদ। তাহলে সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল। সেন্ট মার্টিন যারা গিয়েছো, এখানে কে কে আছো জানি না। ওকে, এখন বেশি এখানে কথা বাড়াবো না, পরে আরো কিছু কথা আমাদের আছে। তাহলে এখানে দুইটা ইনফরমেশন তাহলে আমরা একটু জানবো। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। নারকেল জিঞ্জিরা। ওকে, এবারে আরেকটা ইনফরমেশন নোট করো। তোমাকে কোশ্চেন করবে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? আমরা সর্বদক্ষিণের, সর্বোত্তরের, ছেড়াদ্বীপ। সর্বপূর্বের, সর্বপশ্চিমের সেরাদ্বীপ। আসবো। সেরাদ্বীপ। ছেড়াদ্বীপ। একটু তাহলে নোটটা করে ফেলো, দেখো বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান সেরাদ্বীপ। এটা সেন্ট মার্টিনেরই অগ্রভাগ। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, তাহলে সেটা সেন্ট মার্টিনের অগ্রভাগ। সেন্ট মার্টিন এটা একটা তোমরা জানো একটা ইউনিয়ন। 2011 সালের আগে এটা বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন ছিল। 2011 সালের যে আদমশুমারি রিপোর্ট, সেই রিপোর্টে এটা 2 নম্বর অবস্থানে চলে যায়। প্রথম স্থানে উঠে আসে হাজীগঞ্জ, ভোলা। ওকে, আমরা এই কথাগুলো পরবর্তীতে বলবো।
তাহলে বলো, বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? সেরাদ্বীপ। সেরাদ্বীপ। সেরাদ্বীপ কোথায়? সেন্ট মার্টিনের মানে সেন্ট কক্সবাজার মার্টিন। উপজেলার সেন্ট টেকনাফ মার্টিনে। উপজেলার ওকে, সেন্ট মার্টিনে। টেকনাফ। আবার বলো, সেন্ট মার্টিন কোন উপজেলার অংশ? টেকনাফ টেকনাফ। উপজেলা। টেকনাফ। এটা কোন জেলা? কক্সবাজার। কক্সবাজার জেলা। ইয়েস। এই সেন্ট মার্টিন এখন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম ইউনিয়ন, আয়তনের দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম ইউনিয়ন সেন্ট মার্টিন। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটা? সেন্ট মার্টিন। ঠিক আছে, আমি একটু মুছে ফেললাম। আমরা একটু কক্সবাজারে যাব, এরপর আবার একটু কুয়াকাটা যাব। তাহলে আমাকে একটু তোমরা বলো, এই যে সেভারাল টাইমস কক্সবাজার গিয়েছো সে উত্তরটা করবা। যে অনেকবার কক্সবাজার গিয়েছো সে উত্তরটা করো। বলো, স্যার সবকিছু মনে থাকে পৃথিবীর কি? সবচেয়ে বড় মেরিন ড্রাইভ সড়কটার নাম কি? স্যার একবার বলবেন? পৃথিবীর পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় বড় মেরিন ড্রাইভ সড়ক কোথায়? আহ সেন্ট মার্টিনে হয়তোবা। তোমার কি মাইন্ড দিব? এই তো, তোমার মাইন্ড দিব, একটু খেয়াল করো না, বুঝো না। কক্সবাজার। Yes, কক্সবাজার। অনেক ধন্যবাদ। এই যে কলাতলি বীচ থেকে, এই আমি বলি গল্পের আকারে শুনো। কলাতলি বীচ থেকে টেকনাফ পর্যন্ত, কলাতলি বীচ থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রের তীর ঘেঁষে একটু খেয়াল করো, সমুদ্রের তীর ঘেঁষে কি হয়েছে, যে সড়কটা নির্মিত হয়েছে এটা পৃথিবীর সবচেয়ে বড় মেরিন ড্রাইভ সড়ক। এটার দৈর্ঘ্য প্রায় হচ্ছে 80 কিলোমিটার। তাহলে তুমি তো ইনানি গিয়েছো, তাহলে তুমি যখন ইনানি গিয়েছো তুমি এই মেরিন ড্রাইভ সড়ক হয়ে ইনানি গেছো। ওখান থেকে যদি তুমি আরো সামনে গিয়ে জাহাজে উঠো সেন্ট মার্টিনে যাওয়ার, তাহলে তুমি পুরো মেরিন ড্রাইভ সড়কটা ব্যবহার করেছো। জাস্ট এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মেরিন ড্রাইভ সড়ক, কক্সবাজার। ওকে, এত ক্লিয়ার? জি। জি স্যার। এবার আমরা একটা ইনফরমেশন শুধু পিক করব, এরপর আবার অন্য প্রসঙ্গে চলে আসবো। আমরা একটু চলো কুয়াকাটা যাই। তাহলে বলো যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি? লেখো। কুয়াকাটা। ইয়েস, বাংলাদেশের দ্বিতীয়। ইয়েস, তাহলে আমরা একটু লিখি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা। তাহলে এই যেটাকে আমি কুয়াকাটা বলছি, এই কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান কোথায়? এটা কোন জেলায় পড়ছে আগে বলো? নোয়াখালী জেলার। পটুয়াখালী জেলা। Yes, পটুয়াখালী জেলায়। জেলা হচ্ছে আমার পটুয়াখালী। ও আচ্ছা। বলো তো, এই যে পটুয়াখালী আছো সে একটু বলো তো এটা উপজেলা কোনটা? স্যার কলাপাড়া উপজেলা। ইয়েস, কলাপাড়া। তুমি কি কলাপাড়ার মানুষ নাকি পটুয়াখালী জি স্যার। সদর? স্যার আমি কলাপাড়া। ওকে। তাহলে একটু খেয়াল করো, এই কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? এখানে দুইটা তথ্য, 18 কিলোমিটার। একটা সরকারি তথ্য আর একটা প্রচলিত তথ্য। এখানে দুইটা তথ্য আছে, একটা হচ্ছে সরকারি তথ্য আর একটা হচ্ছে প্রচলিত। তাহলে দেখো, এইটা প্রচলিত আর এইটা হলো সরকারি। লক্ষ্য করো, তাহলে এটা হলো প্রচলিত আর এটা হলো সরকারি। তাহলে দেখো, কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে সরকারি তথ্য অনুযায়ী 30 কিলোমিটার, প্রচলিত তথ্য অনুযায়ী 18 কিলোমিটার। এইগুলো আসলে জানার জন্য জানা। কোশ্চেন হলে কিভাবে আসবে? এই যা পড়ছো এভাবে কোশ্চেন আসবে না। যা যা এই যে এখানে যতটুকু আলোচনা হয়েছে এতে কোশ্চেন আসবে না, তোমাকে বলবো ডিফারেন্ট ওয়েতে, অন্যভাবে তোমাকে কোশ্চেনটা করবে।
বলো তো কোশ্চেনটা কেমন হইতে পারে? আপনি আমার ডিফারেন্ট ওয়েতে বুঝালে পারতেন। তোমাকে বলবে সাগর কন্যা বলা হয় নিম্নের কোন জেলাকে? তাহলে সাগর কন্যা বলা হয় কাকে? পটুয়াখালী। পটুয়াখালীকে। অপশনে পটুয়াখালী নাই, আছে কুয়াকাটা। তাহলে উত্তর কি? জেলা বলবে না তখন? কুয়াকাটা। ইয়েস। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে। তুমি হয়তো তোমাকে যেভাবে পড়বা ওভাবে কোশ্চেনটা হবে না, তাহলে তোমাকে টেকনিকটা বুঝতে হবে যে কি হইতে পারে। স্যার আমাদের ঘুরতে নিয়ে যান কুয়াকাটা কক্সবাজার, বাস্তবে বুঝতে পারবো। হ্যাঁ জি ঠিক স্যার, আছে, যাবো। আগে চান্স পাও, বেশি আগে চান্স ইম্পর্টেন্ট। পাও, আগে চান্স পাও। ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, চল আমরা একটু পাহাড়েও যাব একটু পরে। চলো আমরা তাহলে একটু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ওই জায়গাটা একটু যাই, এরপর আমরা ওদিকে যাবো। চলো আমরা আলোচনা অলরেডি করে ফেলছি, তারপর আমি একটু দক্ষিণে যাই, তারপর একটু উত্তরে যাব। একটু খেয়াল করো। আমি আগে এটা হচ্ছে এটাকে উত্তর বললাম, এটাকে দক্ষিণ বললাম। বোঝার সুবিধার্থে তোমরা আমাকে একটু বলো, আমি দক্ষিণ থেকে আগে একটু আলোচনা করব, এরপরে সামনের দিকে আগাবো। বলো বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কি বলো তো? সর্বদক্ষিণের জেলার নাম কি? ফেনী। টেকনাফ। এইমাত্র পড়াশোনা করছে, এতক্ষণ আলোচনা করছে। কক্সবাজার। কক্সবাজার। কিন্তু দক্ষিণে সর্বশেষ জেলা ফেনী না? এই শেষে ওইরকম হয় না, ওইরকম হয় না। আগে একটু তাহলে শুনো, সর্বদক্ষিণের জেলার নাম কি? কক্সবাজার। কক্সবাজার। এবার খেয়াল করো, সর্বদক্ষিণের উপজেলার নাম কি? টেকনাফ। 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 ইয়েস, টেকনাফ। সর্বদক্ষিণের ইউনিয়ন, এটা মাত্র দুই জায়গায় ছিল। সেন্ট মার্টিন। হ্যাঁ, সর্বদক্ষিণের সেন্ট ইউনিয়ন হচ্ছে মার্টিন। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। তাহলে সেন্ট মার্টিন সম্পর্কে যে কথাটুকু আমরা আগে বলছি, আমি কোশ্চেন করি, তোমরা উত্তর দাও। যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোথায়, বা প্রবাল দ্বীপটার নাম সেন্ট কি? মার্টিন। মার্টিন। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। ওকে, আবার বলো বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? কক্সবাজার। ছেড়াদ্বীপ। পারাদ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? ছেড়াদ্বীপ। তাহলে সেরাদ্বীপ। আর সেই সেরাদ্বীপটা কোথায়? সেই সেরাদ্বীপটা হচ্ছে এই সেরাদ্বীপে কেউ গিয়েছো? এই যেখানে আমরা এখানে যারা আছি কানেক্টেড, এর মধ্যে সেরাদ্বীপে কেউ গিয়েছো? ছেড়াদ্বীপে যাইনি, কিন্তু সেন্ট মার্টিনে গেছি। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা দক্ষিণ দক্ষিণ থেকে এবার একটু উত্তর চলে যাই। বলো বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি? পঞ্চগড়। 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 সর্ব উত্তরের উপজেলা? তেতুলিয়া। 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 তেঁতুলিয়া। পঞ্চগড়ের কেউ আছো আমাদের সাথে কানেক্টেড? পঞ্চগড়ের কেউ আছো আমাদের সাথে কানেক্টেড? ওকে, এবার বলো ইউনিয়ন কোনটা? বাংলা বান্ধা। ইয়েস। ঠিক আছে, আমরা সবাই একটু বলবো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা? পঞ্চগড়। 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 বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা? তেতুলিয়া। তেতুলিয়া। তেঁতুলিয়া। ওকে, সর্ব উত্তরের ইউনিয়ন? বাংলা বান্ধা। বাংলা বান্ধা। বাংলা বান্দা। ওকে, এই একটু খেয়াল করো, এই যেটাকে আমরা বাংলা বান্দা বলছি, এই বাংলা বান্দা ও একটা ইউনিয়ন, পাশাপাশি ও বাংলাদেশের অন্যতম একটা স্থল বন্দর।
তাহলে বাংলাবান্ধা একটা ইউনিয়ন, পাশাপাশি এখানে কি আছে? স্থলবন্দর। স্থলবন্দর অর্থাৎ ল্যান্ড পোর্ট। স্থলবন্দর মানে হচ্ছে ল্যান্ড পোর্ট। ঠিক আছে, এখান থেকে তোমরা জানো এই বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তোমরা জানো যে ভারত, নেপাল, ভুটান সবই অনেকটা কাছাকাছি, 300 কিলোমিটারের মধ্যে। ভারত তো তোমার 50 মিটারের মধ্যে, আর 50 না, আমি বলবো যে 150 মিটারের মধ্যে। তারপরে নেপাল, ভুটানও সব 300 কিলোমিটারের মধ্যে, সব ওই জায়গা থেকে। ঠিক স্যার আছে, উত্তরে সর্বস্থান জায়গির জোট না? হ্যাঁ, সর্বোত্তর স্থান যদি আমরা বলি, স্থান যদি তাহলে একটু লিখে নাও, যেহেতু ও প্রসঙ্গটা নিয়ে আসছে, স্থান একটু লিখে নাও, জায়গির জোট। স্থান হচ্ছে জায়গির জোট। তাহলে কেউ যদি আমাদেরকে কোশ্চেন করে যে বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটা, জায়গির জোট। সর্ব উত্তরের ইউনিয়ন কোনটা, বাংলাবান্ধা। সর্ব উত্তরের উপজেলা কোনটা, তেঁতুলিয়া। সর্ব উত্তরের জেলা কোনটা, পঞ্চগড়। এই জায়গায় তোমাদের সাথে আর একটা ইনফরমেশন জাস্ট একটু শেয়ার করা, এটাকে পড়ানো বলবো না, শেয়ার করা। সেটা হচ্ছে কি, বলতো বাংলাদেশে কোন জেলায়, কোশ্চেনটা এরকম হতে পারে, বাংলাদেশের কোন জেলায় অর্গানিক মিনা চা, অর্গানিক মিনা চা চাষ হচ্ছে? তাহলে বাংলাদেশের একমাত্র এই পঞ্চগড়ে অর্গানিক মিনা চা চাষ হচ্ছে, এবং এটা চাষ করছে, বাগানটা করছে, তোমরা জানো, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। তাহলে বাংলাদেশের একমাত্র কোথায় অর্গানিক মিনা চা চাষ হয়, বলো তো পঞ্চগড়। কোথায়? পঞ্চগড়ে। হ্যাঁ না, এতটুকু জানলে চলবে? পঞ্চগড়। ইয়েস। একটু আগে আমরা একটু আগে আমরা যেমন হচ্ছে বলেছি, সাগরকন্যা বলা হয় যেন কাকে? কুয়াকাটাকে। কুয়াকাটা। কুয়াকাটাকে। বা পটুয়াখালীকে। ওকে, কুয়াকাটা বা পটুয়াখালীকে সাগরকন্যা বলা হয়। ঠিক তেমনি এখানে নোট নাও, হিমালয়ের কন্যা বলা হয়, হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে। হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে। নেপালকে না হিমালয়ের কন্যা বলা হয়? কেন বলা হয় কেউ বলতে পারবো? স্যার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সম্ভবত। ইয়েস, ইয়েস, ইউ আর রাইট। তাহলে কাঞ্চনজঙ্ঘা কি? হিমালয় হিমালয় পর্বতমালার তৃতীয় পর্বত। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। আর এই কাঞ্চনজঙ্ঘা যখন শীতকাল থাকে, বিশেষ করে হচ্ছে তোমার ডিসেম্বর, জানুয়ারি, এই সময়ে আবহাওয়া ভালো থাকলে, যেদিন একটু রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকে, ওই সময়টায় একদম পঞ্চগড় শহর থেকে বা পঞ্চগড়ের আশেপাশে দিয়ে এই কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যায়। অর্থাৎ এই পঞ্চগড়, বেসিক্যালি পঞ্চগড়টা অবস্থিত হিমালয়ের কোলে। এতটুকু বুঝবা, শেষ কথা। ক্লিয়ার? জি। এবার সবার কাছে একটা কোশ্চেন, দেখি পারো কিনা, বলো তো বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম বা বাংলাদেশের একমাত্র শিলা জাদুঘর এটা কোথায়? পঞ্চগড়ে। হ্যাঁ, নোট নাও, পঞ্চগড়। নোট নাও, একটু লেখা ফেলো। দেখো, বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম বা শিলা জাদুঘর, রক্স মিউজিয়াম বা শিলা জাদুঘর, বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম বা শিলা জাদুঘর অবস্থিত পঞ্চগড়ে। বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম বা শিলা জাদুঘর অবস্থিত পঞ্চগড়ে। ঠিক আছে, এগুলো মজায় মজায় পড়তে হবে, এগুলো অত প্যারা নেওয়া যাবে না। বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম বা শিলা জাদুঘর বা পাথর জাদুঘর কোথায়? পঞ্চগড়। পঞ্চগড়। ইয়েস। কেউ যদি গিয়ে থাকো, আমি তোমাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি যে এটা পঞ্চগড় সরকারি মহিলা কলেজের একটা রুমে স্থাপন করা হয়েছে, ওর জন্য আলাদা এখনো ভবন টবন কিছু করা হয়নি। ঠিক আছে, ওকে, চলো আমি এটা একটু মুছে ফেলি, এরপরে আমরা পূর্ব পশ্চিমটাও ঠিক এখানেই লিখে ফেলবো। মুছে ফেললাম। কারো সময় লাগবে লেখা শেষ?
জি স্যার, শেষ। জি স্যার, ওকে, শেষ। থ্যাংক ইউ। তাহলে এবারে আমরা একটু পূর্ব দিকে যাব। পূর্ব দিকে আমরা কিছু কথাবার্তা বলবো। দেখো পূর্ব, তাহলে আমরা ঠিক আগের মতো জেলা, এখানে দুটো জিনিস শিখবো, এখানে বেশি কথা বলবো না। পূর্ব, এখানে অন্য আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা আছে। পূর্ব, তাহলে পূর্ব দিক দিয়ে আমরা জেলাটা আগে শিখবো। জেলা, চাঁপাইনবাবগঞ্জ। না, এই পূর্ব বান্দরবান। হচ্ছে, বান্দরবান। ও বান্দরবান। বান্দরবান। ও পূর্ব সরি, হচ্ছে বান্দরবান, বান্দরবান। বান্দরবান। উপজেলা থানচি। জি। ওকে। আর স্থান যদি বলি, আখাইনটং। আখাইন আখাইনটং। আখাইন ঠং। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমি লিখে দিচ্ছি। জেলা হচ্ছে বান্দরবান, বান্দরবান। উপজেলা হচ্ছে থানচি, স্থান হচ্ছে আখাইন ইঠং। আখাইনটং। আর ইউনিয়ন কি হবে? হ্যাঁ, ইউনিয়ন। ইউনিয়ন আমাদের প্রয়োজন পড়বে না, এই জন্য এটাও শিখবো না, পশ্চিমেরটাও শিখবো না। ওকে, যতটুকু লাগবে ততটুকু আমরা একটু আলোচনা করছি। একটু খেয়াল করি, এইখানে তো এইটা তুমি জাস্ট মোটামুটি জানো যে বাংলাদেশের সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান, সর্বপূর্বের উপজেলা হচ্ছে থানচি, সর্বপূর্বের স্থান হচ্ছে আখাইন ইঠং। জাস্ট এতটুকু লেখো। এখানে আনুষঙ্গিক কোশ্চেন আসবে, দেখা গেল যে এখান থেকে কোশ্চেন আসলো না, বাট অন্যভাবে কোশ্চেনটা করলো। এই এখানে যারা আছো কানেক্টেড, এর মধ্যে কেউ কি বাবার চাকরির সুবাদে বান্দরবানে থেকেছো কখনো? বাবার চাকরির সুবাদে কেউ কি বান্দরবনে থেকেছো? ওকে, কেউ গিয়েছো বান্দরবন ঘুরতে, গিয়েছো কিনা? জি ভাইয়া গিয়েছি। ওকে, কোথায় কোথায় গিয়েছো আগে বলো। স্বর্ণ মন্দির, হ্যাঁ, তারপরে হচ্ছে আর আপনার চিম্বুক পাহাড়। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, আমরা আসছি, আমরা তোমার কাছে আসবো। এতটুকু লেখা সবার শেষ কিনা? তাহলে এখানে আমরা আনুষঙ্গিক আরো কিছু কথা একটু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, 19 এর বিজিএস যারা পড়ছো, তারা আমাকে তাহলে এবারে উত্তর দাও। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? তাজিন্ডং। আজিমগঞ্জ। আজিন্ডং। তাজিংডং বা উচ্চতা মেবি 1204। বিজয়? বিজয়। ওকে, তাজিংডং বা বিজয়। তাজিংডং বা বিজয়, মনে আছে এটার উচ্চতা কত? 1280 1204। 1280 মিটার। তাজিংডং বা বিজয়। এবারে বলো, দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? কেওক্রিডং। কেওক্রাডং। 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 3 নম্বরটার নাম কি? তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? এটা ঠিক জানি না। এটার অন্য আরেকটা নামও আছে, সেই নামটা হচ্ছে, তাকে পাহাড়ের রানী বলা হয়। 3 নম্বরটা যেটা, তাকে বলা হয় পাহাড়ের রানী। তাহলে বলো তো। স্যার জাফলং। এই না, শ্রীমঙ্গল, না বান্দরবান। না। জাফলং কি বান্দরবান? জাফলং তো সিলেট। বলো। কা- কালা পাহাড় বলা হয় কাকে? তোমরা হ্যাঁ, সবাই স্যার নাম টুমলং। শুনছো, সবাই নাম শুনছো। এই ও সবাই চিম্বুক পাহাড়ের নাম শুনছো না?
হ্যাঁ জি স্যার। জি স্যার চিম্বুক শুনেছি পাহাড়ে কিন্তু Yes, মনে sir. অপর দেখো এই চিম্বুক পাহাড়ের অপর নাম কালা পাহাড়। চিম্বুক পাহাড়ের অপর নাম কালা পাহাড়, আর এটাকে বলা হয় পাহাড়ের রানী। একটু লিখে নাও যে চিম্বুক পাহাড়ের অপর নাম কালা পাহাড়, আর এটাকে বলা হয় পাহাড়ের রানী। আর এই তিনটারই অবস্থান, এই তিনটাই হচ্ছে বান্দরবানে। এই তিনটাই কোথায়? বান্দরবান। কাজিনডং বা বিজয়, কেওক্রাডং এবং চিম্বুক পাহাড়। তার মানে একটু আমরা পড়বো এভাবে বুঝে বুঝে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিনডং বা বিজয়, বান্দরবান। দ্বিতীয় সর্বোচ্চ যেটা কেওক্রাডং, এটাও বান্দরবানে। 3 নম্বর যেটা চিম্বুক পাহাড়, এটাও বান্দরবানে। অর্থাৎ বাংলাদেশের উচ্চ পর্বতগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাই বান্দরবানে। লেখা শেষ হলে আমাকে একটু বইলো। জি স্যার লিখছি। Yes, নোট sir. হয়ে ঠিক আছে, এবার তাহলে তোমরা আমাকে একটু বলো, তোমরা বলো তো প্রান্তিক হ্রদ নাম শুনছো? প্রান্তিক হ্রদের হুম, কাপ্তাই প্রান্তিক হ্রদ। প্রান্তিক লেক নাম শুনছি? প্রান্তিক লেক কোথায়? বান্দরবানে। বান্দরবান। প্রান্তিক লেক কোথায়? বান্দরবানে। তো এইসব একটা দিয়ে তোমাকে বলবো এটা কোথায়। সো এইগুলো আমাদেরকে একটু জাস্ট একটু দেখতে হবে। এটা প্রান্তিক আর কাপ্তাই হ্রদ প্রান্তিক হ্রদ কি একই? না না Sir, না না, কাপ্তাই কাপ্তাইটা এই দেখো, কাপ্তাই লেক তো রাঙামাটি। রাঙামাটিতে। কাপ্তাই লেক হচ্ছে রাঙামাটিতে, আর এই কাপ্তাই লেকের উজানে, কর্ণফুলী নদীর উজানে এই কাপ্তাই লেকে বাদ দিয়ে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তাহলে তোমাকে কোশ্চেন করবে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? কাপ্তাই হ্রদে কাপ্তাই হ্রদ। কর্ণফুলী রাঙামাটিতে। রাঙামাটিতে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? রাঙামাটিতে। রাঙামাটিতে। আবার বলবে যে কোন নদীর উজানে বাদ দিয়ে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে? কর্ণফুলী। কাপ্তাই হ্রদ। কর্ণফুলী নদীর উজানে। কোন নদীর উজানে? কর্ণফুলী কর্ণফুলী নদীর নদী। উজানে। ইয়েস। আবার কোন হ্রদে বাদ দেওয়া হয়েছে? ওই হ্রদটার নাম, কাপ্তাই। লেকটার নাম হচ্ছে কাপ্তাই কাপ্তাই লেক। লেক। Yes. এই কাপ্তাই লেকটায় 3-4টা নদী পানির পতন হয়, এবং সেই পানিটা ধরে রেখে তোমরা জানো যে টারবাইনের মাধ্যমে ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। ওখানে 5টা টারবাইন আছে, বাট বর্ষাকালে 3টা সচল হয় আর শীতকালে একটা সচল থাকে। আইয়ুব খান 1962 সালে এই কাপ্তাই হ্রদে কর্ণফুলী নদীর উজানে বাদ দিয়া প্রথম হচ্ছে তোমার এই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রটা চালু করছে। আবার হুসেইন মোহাম্মদ এরশাদ পরবর্তীতে আরো 2টা টারবাইন যোগ করেছে। বর্তমানে 5টা টারবাইন আছে, বাট বর্ষাকালে যে পানি হয় সেই পানিতে 3টা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আর শীতকালে পানি কম থাকায় ওই সময় একটা টারবাইন মোটামুটি ঘুরে, তখন একটু বিদ্যুৎ উৎপাদন কম হয়। ওকে, এতটুকু জানতে চল। ঠিক আছে, আমি এটা তাহলে একটু মুছে ফেলি। তাহলে আমার সাথে একবার একটু তোমরা বলো, এরপরে আমি মুছি। বাংলাদেশের সর্বপূর্বের জেলার নাম কি? বান্দরবান। 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 সর্বপূর্বের উপজেলা? থানচি। থানচি। সর্বপূর্বের স্থান? আখাইন। আখাইন ইডং। ওকে, এবার বলো তাজিংডং কোথায়? বান্দরবান। বান্দরবান। বান্দরবানে। কেওক্রাডং কোথায়? বান্দরবান। বান্দরবান। ওকে, আর পাহাড়ের রানী বলা হয় কাকে? চিম্বুক কালা পাহাড়কে। পাহাড়কে। চিম্বুক পাহাড়। আর এর আরো একটা নাম আছে কালা পাহাড়। এর আরো একটা নাম আছে কি? পাহাড়। কালা পাহাড়। কালা পাহাড়। কালা পাহাড় বা কালা পাহাড়ের পাহাড়। রানী। ওকে, ঠিক আছে, চলো এবার আমরা বাকি আছে যেটা সেটা একটু আলোচনা করি। যেটা বাকি আছে সেটা হলো পশ্চিম। হুম। তাহলে বলো পশ্চিমের জেলার নাম কি? চাপাই নবাবগঞ্জ। ইয়েস, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। উপজেলার নাম কি? শিবগঞ্জ। 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 কেউ আছো? চাপাই কেউ আছো?
তারপরে হচ্ছে স্থানের নাম কি? সর্ব মনাকষা। মনকোষা। পশ্চিম স্থান মোনাকোষা। তার মানে মুখস্থ করছো, বাট এগুলো মুখস্থ করা যাবে না, এগুলো বুঝে বুঝে পড়তে হবে। মোনাকোষা। যারা মুখস্থ করছো তাদের কাছে আমার কোশ্চেন, সবার কাছে বাংলাদেশের ম্যাপ আছে সবার বাসায় পড়ার টেবিলের পাশে? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, যাদের আছে যদি খুব কাছে থাকে তাহলে একটু দেখো তো চাঁপাইনবাবগঞ্জে, একটু ম্যাপে একটু দেখো তো। এটা এটা হচ্ছে বাংলাদেশের একটা হাতের মতো, মানে ওই পাশে রাজশাহীর দিকে। ওকে ওকে, জাস্ট যার হাতের নাগালের মধ্যে আছে সে একটু দেখে ফেলো। আমি কোশ্চেন করবো একটা, এবং কোশ্চেনটা হচ্ছে আউট করা কোশ্চেন, তুমি অলরেডি জানো। এরপরে আরো দুইটা কোশ্চেন করবো যেগুলো হয়তো তুমি এখনো জানো না বা জানলে অর্ধেক জানো। ওকে, কোশ্চেন করতে পারি? জানা কোশ্চেনটা আগে করি, যে কোশ্চেনের উত্তর তুমি জানো সেটা একটু আগে করি। বলো, পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। ইয়েস, তুমি তুমি জানো, তারপরে এই কথাটা একটু লেখা নাও। লেখো, পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। তুমি জানো, তারপরে লেখা নাও যে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। 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 এতটুকু লেখা শেষ হলে আমাকে বলো। জি লিখছি। ঠিক আছে, এবারে তোমাদের কাছে আমি একটা কোশ্চেন করব। বলো তো, চাঁপাইনবাবগঞ্জ প্রাচীন কালে কোন জনপদের অধীনে ছিল? বরেন্দ্র। পুন্ড্র। এই ঠান্ডা মাথায় বলবো, এখানে ভুল বলার সুযোগ নাই। প্রাচীন কালে চাঁপাইনবাবগঞ্জ কোন জনপদের অধীনে ছিল? বরেন্দ্র। ও গৌড়, বলো তো, সরি দেখা সরি। বলো। এই দেখা বলো। গৌড়। গৌড়। গৌড় জনপদের অধীন ছিল। কোন জনপদ? গৌড়। গৌড় গৌড় জনপদ। জনপদ। এই তোমাদেরকে একটু গল্প বলি, জিনিসটা মনে রাখবা গল্প দিয়া। গৌরমতী আমের নাম শুনছো? গৌরমতী আম এখনো বাজারে আসে নাই, না। আরো মাসখানেক পরে আসবে। এখনো শুনি বাজারে নাই। আসে নাই, আরো মাসখানেক পরে আসবে গৌরমতী আম। এই আমটা চাঁপাইনবাবগঞ্জে পাওয়া গেছে 10 বছর আগে। এর আগে এই আমটা নাম ওইভাবে কেউ জানতো না। পরবর্তীতে ওই আমটা যেহেতু লেট ভ্যারাইটি এবং খেতেও সুস্বাদু, এবং এটা চাঁপাইনবাবগঞ্জের একটা ঐতিহাসিক একটা আম, পরবর্তীতে এটা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে সারা বাংলাদেশে এখন ছড়াই ছিটাই দেওয়া হয়েছে। গৌরমতী আম চাঁপাইনবাবগঞ্জের। তাহলে দেখো, গৌড়, এই যে প্রাচীনকালে গৌড় জনপদ বললে বাংলাদেশের একটা মাত্র জেলাকে বোঝায়, চাঁপাইনবাবগঞ্জ। আর বাকিগুলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, এগুলো সব ভারতে। এবং পশ্চিমবঙ্গে। তোমরা জানো 1947 সালের দেশভাগ হওয়ার আগ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ আমাদের ছিল না। চাঁপাইনবাবগঞ্জ পূর্ব বাংলা ছিল না। তাহলে চাঁপাইনবাবগঞ্জ পূর্ব বাংলার হয়েছে 47 সালে। জাস্ট এটা একটু মাথায় রেখো। এই জন্য দেখবা চাঁপাইনবাবগঞ্জের মানুষ যারা, তাদের কথার টোন ধরনটা একটু ডিফারেন্ট, এটা খেয়াল করবা। হ্যাঁ, নাটকে সিনেমা যখন তোমরা জি দেখবা, স্যার। দেখবা চাঁপাইনবাবগঞ্জের মানুষ বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু কথা বলে একটা আলাদা সুর আছে, আলাদা একটা ঢং আছে, তাদের একটা নিজস্ব যে কথা বলবার যে প্যাটার্ন, সেটা একটু ডিফারেন্ট। তাহলে প্রাচীনকালে এটা কোন জনপদে ছিল? গৌড় জনপদে। মাথায় রেখো। তাহলে বাংলাদেশের একমাত্র জেলা চাঁপাইনবাবগঞ্জ, যেটা কোন জনপদে ছিল? গৌড়। গৌড়। আর গৌড় জনপদের বাকি জায়গাগুলো যেমন মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এগুলো সব পশ্চিমবঙ্গ, সব ভারতে। এতটুকু মাথায় রেখো। আর একটা কোশ্চেন করি তোমাদের কাছে। বলো, এই চাঁপাইনবাবগঞ্জে একটা মসজিদ আছে, প্রাচীন একটা মসজিদ আছে। সোনা মসজিদ।
সোনা মসজিদ। তাহলে এই যে সোনা মসজিদ যেটা 8:41, এই সোনা মসজিদটা কোথায় বলতো? চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে। তাহলে এই সোনা মসজিদের আরেকটা নাম আছে কি? এটাকে বোঝানোর সুবিধার্থে বলা হয় গৌড়ের সোনা মসজিদ। গৌড়ের সোনা মসজিদ। তাহলে যখন তুমি দেখবা গৌড়ের সোনা মসজিদ বলছো, তাহলে এটা প্রাচীনকালে কোন জনপদে ছিল তোমার জন্য বোঝা অনেক সহজ হয়ে যায়। তাহলে একটু নোট লেখা নাও যে গৌড়ের সোনা মসজিদ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জে। গৌড়ের সোনা মসজিদ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জে। সোনা মসজিদ। এর পিছনে একটু গৌড় লাগাই দিল যে গৌড়ের সোনা মসজিদ কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। গৌড়ের সোনা মসজিদের অবস্থান কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। ইয়েস। তাহলে তোমাকে কোশ্চেন করবে গৌড়ের সোনা মসজিদ কোথায়, আবার কোশ্চেন করবে বাঘা মসজিদ কোথায়। এই বলো তো বাঘা কোথায়? বাঘা মসজিদ আগে 10 টাকার নোটে ছিল, কেউ বলতে পারবা? স্যার রাজশাহী। ইয়েস, রাজশাহী। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, বাঘা মসজিদ হচ্ছে রাজশাহীতে। আর ছোট সোনা মসজিদ কোথায়? চাঁপাইনবাবগঞ্জে। ছোট সোনা মসজিদ কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে। এবারে বলো উল্টা কোশ্চেন, বড় সোনা মসজিদ কোথায়? বড় সোনা মসজিদ কোথায়? রাজশাহী। না, ওটা পশ্চিমবঙ্গে, ওটা পশ্চিমবঙ্গে। ছোট সোনা মসজিদ যেখানে, ওখান থেকে ঠিক একদম ভারতের মুর্শিদাবাদে। পশ্চিমবঙ্গে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে। বড় সোনা মসজিদ হচ্ছে পশ্চিমবঙ্গে, এতটুকু লিখে রাখলে চলবে। তুমি ছোট সোনা মসজিদ পরীক্ষা আসবে, বড় সোনা মসজিদ আসবে না, বাট এটা তোমার বোঝানোর খাতিরে আমি বললাম। তাহলে এই যে আমরা দিক সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললাম, জাস্ট একটু তোমরা একটু দেখে ফেলবা, এগুলো একটু ভালো করে দেখবা। এবার আমি একটা টেকনিক্যাল কোশ্চেন করি, দেখি তোমরা পারো কিনা। আমি করাই নাই, দেখি পারো কিনা। বলো তো বলো পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে, ভালো কথা। এই পদ্মা নদীর উজানে ভারত একটা বাঁধ নির্মাণ করছে, সেই বাঁধটার নাম ফারাক্কা বাঁধ। কি? ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ। ইয়েস, অনেক ধন্যবাদ। ইয়েস ইয়েস। এই একটু একটু গল্প আকারে বলি, মাথায় যাতে তোমাদের মনে থাকে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে, খেয়াল কইরো, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 16.5 কিলোমিটার, 16.5 কিলোমিটার ভারতের অভ্যন্তরে। কত কিলোমিটার? 16.5 কিলোমিটার। 16.5 কিলোমিটার ভারতের অভ্যন্তরে, মুর্শিদাবাদ জেলায়। কোন জেলায়? ভারতের কোন জেলায়? মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়। এটা লেখার প্রয়োজন নাই, মাথায় রাখবে, এটা আসলে বোঝানোর জন্য আমি বলতেছি। তাহলে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়, যেটা চাঁপাইনবাবগঞ্জ থেকে মাত্র 16.5 কিলোমিটার ভারতের ভিতরে। তাহলে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে 16.5 কিলোমিটার ভারতের অভ্যন্তরে কি করা হয়েছে? মুর্শিদাবাদে পদ্মা নদীতে, যেটা ভারতীয় অংশ, গঙ্গা। দেখো, যেটাকে তুমি আমি পদ্মা পদ্মা বলছি, এটা ভারতীয়রা বলে গঙ্গা। আর ওই গঙ্গায় বাংলাদেশে প্রবেশ করার পর আমরা বলছি পদ্মা। ঠিক আছে? তাহলে পদ্মা নদীর উজানে বা গঙ্গা নদীতে ভারত যে বাঁধ নির্মাণ করেছে, এটার নাম ফারাক্কা বাঁধ। ওকে, এটা তোমরা জানো সবাই। এই ফারাক্কা বাঁধ যখন নির্মাণ করে, তখন বাংলাদেশের তরফ থেকে জাতিসংঘে পর্যন্ত হচ্ছে আমরা গিয়েছিলাম। ফারাক্কা বাঁধ নির্মাণ করার পরিপ্রেক্ষিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন। তোমরা এটা হয়তো অনেকে জেনে থাকবা। তো ফারাক্কা অভিমুখে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কি করেছেন? ফারাক্কা লং মার্চ করেছিলেন। চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত তিনি হচ্ছে হাজার হাজার লোক নিয়ে লং মার্চ করেছিলেন। জাস্ট এটা বোঝানোর খাতিরে বলতেছি, একটু বুঝবা। তাহলে বলো, ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে কোন নদীর উজানে বা কোন নদীতে? পদ্মা নদী। গঙ্গা নদী, ভারতের পদ্মা। গঙ্গা, বাংলাদেশের পদ্মা। ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ইয়েস, ওকে, এতটুকু জানলে চলবে আমাদের।
এতটুকু আমাদের জানলে চলবে। এবারে আমরা দুইটা ইনফরমেশন গত ক্লাসে হয়তো পড়েছো, তারপর আমি আবার একটু রিপিট করতে চাই। বলো তো, বাংলাদেশের মোট সীমান্তবর্তী, আমরা বলছি বাংলাদেশের জেলা 64টা, তাহলে বাংলাদেশের জেলা 64টা ভালো কথা, এর মধ্যে সীমান্তবর্তী জেলা কয়টা? 34টা সীমান্ত। বলো, গত ক্লাসে পড়ছো না? বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 34টা মেবি। ওকে, আমি বলে দিচ্ছি, তাহলে একটু লিখে নাও, লিখে নাও। ওকে। লেখো যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি। আপাত দৃষ্টিতে তোমার মনে হতে পারে ভাইয়া বা স্যার হচ্ছে ভুল করছেন, বাট আমি ভুল করি নাই। এটা তোমরা জানো, তোমরা হয়তো বুঝবা পরে। হ্যাঁ, একটা সীমান্ত দুইটা জেলার সাথে একদম। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ওইটা তুমি যে বুঝতে পারছো চুপ থাকো, অন্যরা তাহলে একটু খেয়াল করো। তাহলে আমরা প্রথম কথাটা লিখবো, দেখো বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা আছে 32টা। আগে এই কথাটা একটু লিখে নাও, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা আছে 32টি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা আছে কয়টা? 32টা। 32টা। ওকে, ঠিক তারপরে লাল কালিতে লেখো ভারতের সাথে সীমান্ত আছে 30টি জেলার। ভারতের সাথে সীমান্ত আছে 30টি জেলার। ভারতের সাথে সীমান্ত আছে 30টা জেলার, আর মায়ানমারের সাথে সীমান্ত হচ্ছে 3টা জেলার। একটা কি ভারত আর মায়ানমার উভয়? ইয়েস ইয়েস, হ্যাঁ ওইটা বলবো। তাহলে ভারতের সাথে সীমান্ত 30টা জেলার, আর মায়ানমারের সাথে সীমান্ত আছে কয়টা জেলার? 3টা তিনটা। জেলার। 3টা কেন? 3টা জেলা। একটা জেলা হচ্ছে রাঙ্গামাটি, একটা জেলা হচ্ছে রাঙ্গামাটি। এই রাঙ্গামাটি জেলাটা ভারতের সাথেও আছে, মায়ানমারের সাথেও আছে। তাহলে রাঙ্গামাটি জেলাটা ভারত এবং মায়ানমার দুই দেশের সাথে এর সীমান্ত আছে। এই জন্য আমরা বলছি 30 যোগ 3 সমান 32। তাহলে তোমাকে কোশ্চেনটা এভাবে করতে পারে যে ভারত এবং মায়ানমার দুই দেশের সাথে বাংলাদেশের কোন জেলার সীমান্ত আছে? তাহলে ভারত এবং মায়ানমার এই দুই দেশের সাথে সীমান্ত আছে রাঙ্গামাটি জেলার। ঠিক আছে? জি স্যার। বলো, এটা আমি মুছে ফেললাম, এটা মুছে ফেললাম। এবার সহজ কিছু গল্প। এই বলো, বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দরের নাম কি? বেনাপোল বেনাপোল। স্থলবন্দর। বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড় স্থলবন্দর। বেনাপোল। বলো তো বেনাপোল কোথায়? যশোরে। যশোর। যশোর। ইয়েস, যদি জেলা বলি তাহলে হচ্ছে যশোর। যশোরে কেউ আছো আমাদের সাথে কানেক্টেড? যশোরের কেউ কানেক্টেড আছো? স্যার আমি ওকে, পাশের জেলা মাগুরাই। মাগুরার মানুষ, ঠিক আছে, আসবেন। এরপরে যাও, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর কোনটা বলো তো? সবচেয়ে বড়টার কথা বললাম, এবার বলো দ্বিতীয় বৃহত্তম। হিলি। ইয়েস, ইউ আর রাইট, থ্যাংক ইউ। দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি। কি নাম এটার? হিলি। হিলি কোথায় বলো? দিনাজপুরে। জয়পুরহাট জেলা। এই, এতক্ষণ ঠিক ছিল, এরপরে তো আর ঠিক নেই। তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হচ্ছে হিলি। হিলি কোথায়? দিনাজপুরে। দিনাজপুরে। হিলি কোথায়? দিনাজপুরে। দিনাজপুর। এবারে একটা আইকিউ টেস্ট, আইকিউ টেস্ট। বলো ভোমরা স্থলবন্দর কোথায়?
সাতক্ষীরা। থ্যাংক ইউ। উমরা স্থলবন্দর সাতক্ষীরা। এবারে বলো নাকুগাঁও স্থলবন্দর কোথায়? নাকুগাঁও। এই আমাদের মধ্যে কেউ আছো ময়মনসিংহ ডিভিশন? ময়মনসিংহ ডিভিশনে কেউ আছো? বলো নাকুগাঁও স্থলবন্দরটা কোথায়? শেরপুর। নাকুগাঁও স্থলবন্দরটা কোথায়? শেরপুর। শেরপুর। একটু আগে আমরা পড়ছিলাম, বলো বাংলা বান্ধা যেন কোথায়? এটা একটা স্থলবন্দর। পঞ্চগড়। 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 এরপরে বলো দর্শনা কোথায়? চুয়াডাঙ্গা। 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 এবারে বলো হালুয়াঘাট স্থলবন্দর কোথায়? ময়মনসিংহ। 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 এবারে বলো তামাবিল স্থলবন্দর কোথায়? তামাবিল। সিলেট। সিলেট। ইয়েস, অনেক ধন্যবাদ। তামাবিল জাফলং যারা গিয়েছো তারা তামাবিলটা দেখবা, দেখে থাকবা। জাফলং গিয়েছো কেউ আছো এর মধ্যে? জি আমি। হ্যাঁ হ্যাঁ, আমরা সাধারণ জ্ঞান পড়বো না, সাধারণ জ্ঞান হচ্ছে আমরা ঘুরে ঘুরে শিখে ফেলবো। তাহলে তামাবিল যখন তুমি জাফলং গিয়েছো, তোমার তাহলে যখন গিয়েছো যাওয়ার সময় হাতের ডানে, আসার সময় হাতের বামে, খেয়াল করছো? হুম। ওকে। যে জাফলং গেছো তার কাছে আমার একটা কোশ্চেন আছে। বলো জাফলং যাওয়ার সময় তুমি বাংলাদেশের প্রথম তেলের খনিটা দেখছো কিনা? প্রথম তেলের খনি, প্রথম গ্যাসের খনি, সেটা দেখছো কিনা বলো? জি ভাইয়া দেখছি। বলো নাম কি? বাংলাদেশের প্রথম তেলের খনির নাম কি? বলো। নামটা খেয়াল করি নাই। হরিপুর গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাসের খনি হরিপুর, বাংলাদেশের প্রথম আবিষ্কৃত তেলের খনি ওটাও হরিপুর গ্যাস ক্ষেত্রের 6 নম্বর কূপে। তার মানে যেটাই প্রথম গ্যাস ক্ষেত্র ওটাই প্রথম তেল ক্ষেত্র। আন্ডারস্ট্যান্ড? এটা বুঝতে হবে। তাহলে বলো বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কোথায়? হরিপুর। হরিপুর গ্যাসকন্ড। সিলেটের হরিপুরে। সিলেটের হরিপুরে। ওকে, গল্পের স্তরে একটু বলে ফেলি। তাহলে দেখো আবিষ্কৃত হয়েছে 1955 সালে। গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কবে? 1955। 55। 55। আর সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে 2 বছর পরে। তাহলে কবে দেখো তো? 1957। 1947 সালে। ইয়েস। তাহলে 57 কেউ সালে। যদি আমাদেরকে প্রশ্ন করে যে বাংলাদেশের প্রথম কোন গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়, হরিপুর গ্যাস হরিপুর গ্যাস ক্ষেত্র। কেন্দ্র। আবিষ্কৃত 55, উত্তোলন 57। আবিষ্কৃত 55, উত্তোলন 57। খেয়াল করো এই যে হরিপুর গ্যাস ক্ষেত্রটা, এটার 6 নম্বর কূপে। এই হরিপুর গ্যাস ক্ষেত্রের 6 নম্বর কূপে, কয় নম্বর কূপ? 6 নম্বর কূপে 6 নাম্বার। তেলের সন্ধান পাওয়া যায়। প্রথম তেলের সন্ধান পাওয়া যায়, ওখান থেকে প্রথম তেল উত্তোলন হয়। ওকে, যাই হোক, এটা অন্য হিসাব, আমরা গল্পের ছলে এই কথাগুলো একটু বললাম। ঠিক আছে, চলো তাহলে আমি এখানে একটু কোশ্চেন করবো, তোমরা সবাই আমাকে একটু উত্তর দাও। বলো বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটা? বেনাপোল যশোর। বেনাপোল। বেনাপোল। বেনাপোল যশোর। দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর কোনটি? হিলি। হিলি হিলি দিনাজপুর। হিলি কোথায় যেন? দিনাজপুর। দিনাজপুরে। হিলি হচ্ছে দিনাজপুরে। এই স্থলবন্দরটা এমন ভাবে রেল লাইনটা গেছে একদম ভারতের বর্ডারের সাথে। এখানে না আছে হচ্ছে তোমার কোনো বেড়া, না আছে কোনো সীমান্ত পিলারের ওইভাবে আছে কাঁটাতার। ওইখানে প্রায় কয়েকশো মিটার একদম উন্মুক্ত জায়গা। যারা উত্তরবঙ্গের যারা আছো, ট্রেনে যাও তাহলে দেখবা যে হিলি স্থলবন্দরটা একদম ভারতের বর্ডারের সাথে। ভারতের বর্ডারের স্থলবন্দর বর্ডারের সাথেই থাকবে, বাট এখানে রেল লাইনটা গেছে একদম ভারতের কোল ঘেঁষে। এতটুকু, আর কিছু না। টেকনিক্যাল কোশ্চেন। মায়ানমারের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি হয় কোন স্থলবন্দর দিয়ে? মায়ানমারের সাথে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানি হয় কোন স্থলবন্দর দিয়ে? বলো।
আইকিউ টেস্ট। স্যার চট্টগ্রাম। টেকনাফ স্থলবন্দর, টেকনাফ টেকনাফ স্থলবন্দর। তাহলে ওই পোর্টের নাম কি? ল্যান্ডফোর্ট টেকনাফ টেকনাফ স্থলবন্দর। স্থলবন্দর। ওকে, এতটুকু মাথায় রেখো। ঠিক আছে, এরপরে চলো আমরা একটু সমুদ্র বন্দরে যাই। এটা তোমরা সবাই জানো। বলো, বাংলাদেশে বর্তমানে সমুদ্র বন্দর আছে কয়টা? ডিপ সি পোর্ট অন্য জিনিস, সেটা আমি পরে বলবো। আগে বলো তোমরা আমাকে, বাংলাদেশের সমুদ্র বন্দর আছে কয়টা? 3টা। 3টি। ইয়েস, তাহলে একটু লেখা নাও। সমুদ্র বন্দর, বাংলাদেশের সমুদ্র বন্দর আছে 3টা। বাংলাদেশের সমুদ্র বন্দর আছে 3টা। বলো, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দরের নাম কি? চট্টগ্রাম। চট্টগ্রাম সমুদ্র বন্দর। চট্টগ্রাম। চট্টগ্রাম সমুদ্র বন্দর। চট্টগ্রাম সমুদ্র বন্দর। দ্বিতীয় কোনটা? মংলা মংলা সমুদ্র সমুদ্র বন্দর। বন্দর। সমুদ্র বন্দর। 3 নম্বরটার নাম কি? পায়রা। 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 পায়রা সমুদ্র বন্দর। ওকে, এখন তোমাদেরকে আমি একটু কোশ্চেন করতে চাই। বলো তো, চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে? কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর তীরে। কর্ণফুলী নদীর তীরে। মংলা সমুদ্র বন্দর রূপসা নদী। রূপসা। কোন নদী? রূপসা। পশুর। পশুর নদীর তীরে। আর পায়রাটা? রামনাবাদ চ্যানেল। ইয়েস, রামনাবাদ চ্যানেল। যে উত্তরটা দিছো তার কাছে কোশ্চেন, বলো চ্যানেল কি? স্যার স্রোত। সমুদ্রের সরু অংশ। সমুদ্রের সরু অংশ। তুমি কি পটুয়াখালী মানুষ? জি স্যার। ওকে, সমুদ্রের সরু অংশকে চ্যানেল বলা হয়। যেমন তোমরা একটু খেয়াল করবা, ইংলিশ চ্যানেল, বাংলা চ্যানেল, তো এগুলো হচ্ছে সমুদ্রের সরু অংশ। যেমন নদীর সরু অংশকে ক্যানেল বা খাল বলি। নদীর সরু অংশকে আমরা ক্যানেল বা খাল বলি। ঠিক তেমনি সমুদ্রের সরু অংশকে আমরা চ্যানেল বলি। ওকে, তার এই চ্যানেল কৃত্রিম ভাবে করা হয় না? কিছু ন্যাচারালি থাকে, কিছু কৃত্রিম ভাবে হয়। এখন তোমাকে যদি বলা হয় যে ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল কি হচ্ছে কৃত্রিম ভাবে? না। বাংলা চ্যানেল কি কৃত্রিম ভাবে? না, সব ন্যাচারাল। আচ্ছা। একটু একটু সবাই তাহলে একটু খেয়াল করি। এখানে আমাদের পরীক্ষার জন্য আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিপ সি পোর্ট, গভীর সমুদ্র বন্দর। তাহলে বলো তো, বাংলাদেশের একমাত্র নির্মাণাধীন ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দরটা কোথায়? এই বলো। মাতারবাড়ি। ইয়েস, যে বলছো তার কাছে আসবো। গভীর সমুদ্র বন্দর। তাহলে জাস্ট একটু লেখা নাও যে বাংলাদেশের একমাত্র নির্মাণাধীন, কেমন অবস্থাটা কি? বাংলাদেশের একমাত্র নির্মাণাধীন সমুদ্র বন্দর বা ডিপ সি পোর্ট, গভীর সমুদ্র বন্দর হচ্ছে মাতারবাড়ি। পিতারবাড়ি না, মাতারবাড়ি। তাহলে মাতারবাড়ি কোথায়? বলো, মাতারবাড়ি সমুদ্র বন্দরটা কোথায়? মাতারবাড়ি, মহেশপুর, মহেশখালী, নটপুর, মহেশখালী, কক্সবাজার। 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 এটা নির্মাণাধীন, জাস্ট মাথায় রেখো। বাংলাদেশের একমাত্র ডিপ সি পোর্ট, বাংলাদেশের একমাত্র নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর, যার নাম হচ্ছে মাতারবাড়ি। যার নাম হলো মাতারবাড়ি। মাতারবাড়ির অবস্থান কোথায়? উপজেলা মহেশখালী, জেলা কক্সবাজার। উপজেলা মহেশখালী, জেলা কক্সবাজার। জাস্ট এতটুকু মাথায় রেখো। ডান, এতটুকু ক্লিয়ার? জি। স্যার। ঠিক আছে, তোমরা যে কয়জন উপস্থিত আছো, যারা উপস্থিত আছো না, যারা উপস্থিত আছো একটু কথা শুনো। আজকে হচ্ছে জাস্ট তোমাদের আমি এমনি গল্পের ছলে কিছু কথা বললাম। আগামী ক্লাসটা আমি তোমাদেরকে একটু ডিরেকশন দিয়ে দিই, তোমরা একটু আগে পড়া রাখবা, এরপর আমার তাহলে পড়াইতে সুবিধা হবে।
তোমরা বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, যত ঐতিহাসিক জায়গা আছে সেই ঐতিহাসিক স্থাপনাগুলো একটু পড়ে ফেলবা। বাংলাদেশের বিখ্যাত মসজিদ, বিখ্যাত মন্দির, দর্শনীয় স্থান, এগুলো একটু দেখবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এগুলো একটু দেখবা। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাষা আন্দোলন কেন্দ্রিক ভাস্কর্যগুলো আছে সেগুলো একটু দেখবা। বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব যারা আছেন সেগুলো একটু দেখবা। বাংলাদেশের নদ নদী, পাহাড় পর্বত, আজকে তো আলোচনা করছি সব র্যান্ডামলি, পাহাড় পর্বত, নদ নদী, এগুলো একটু দেখবা। ঠিক আছে, তো তো এগুলোর বাংলাদেশ উপর ব্যাংক আগামী নিয়ে ক্লাস। কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? বাংলাদেশ বাংলাদেশের ব্যাংক। ব্যাংক। ও হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক নিয়ে যে শাখা কথাটা অফিস। বলছিলাম আমি এটা একটু মুছে ফেলি। অনেক ধন্যবাদ। এই আমরা 2 মিনিট সময় দেন, বসুন। বাংলাদেশ ব্যাংক নিয়ে যে কথাটা বলছিলাম, আমি এখন আমার যে অবস্থান যে জায়গায়, এখান থেকে বাংলাদেশ ব্যাংকের অবস্থান হচ্ছে মাত্র 100 মিটারের মতো। অর্থাৎ আমি এখন বাংলাদেশ ব্যাংকের যে হেড অফিস তার খুব কাছেই আছি। ওকে, খেয়াল কর তাহলে, এই যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, তাই না? দেখো, এই যে বাংলাদেশ ব্যাংক, তোমরা একটু বলো তো, বাংলাদেশ ব্যাংকের হেড অফিস সহ মোট শাখা আছে কয়টা? তাহলে বাংলাদেশ ব্যাংক কি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক? তাহলে দেখো, বাংলাদেশ ব্যাংক কি বাংলাদেশের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কাজ কি কেউ বলতে পারবা? অনেক কাজ, ইম্পর্টেন্ট কোন 2-1টা বলো। অর্থ প্রণয়ন করা, অর্থ মুদ্রানীতি বাংলাদেশের সব এগুলো ব্যাংক ওদের পরিচালনা অভিভাবক করা। হিসেবে কাজ করে। নাম্বার 1, যে একটা কথা ভালো বলছো, যে বলছো মুদ্রানীতি, ওকে, মুদ্রানীতি প্রণয়ন করা। তারপরে একটু দেখো, ব্যাংক নোট গুলো ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক নোট গুলো ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। নোট 2 রকমের, একটা হচ্ছে ব্যাংক নোট, আর একটা কি বলতো সরকারি নোট। একটা হচ্ছে ব্যাংক নোট, আর একটা হচ্ছে সরকারি নোট। তো যেটা ব্যাংক নোট, এই ব্যাংক নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। এবং যেগুলো ব্যাংক নোট তাতে স্বাক্ষর থাকে গভর্নরের। আর যেগুলো সরকারি নোট সেগুলোতে স্বাক্ষর থাকে কার? অর্থ সচিবের। তাহলে তোমার খেয়াল শেষ করো হয় নাই তো? হ্যাঁ হ্যাঁ, না বুঝি নাই, বলো কোনো কোশ্চেন? না ওকে স্যার, না স্যার। ওকে, আমি তাহলে যে কোশ্চেনটা তোমাকে করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের মোট শাখা আছে কয়টা? মোট শাখা, হেড অফিস সহ মোট শাখা আছে কয়টা? বলো। হেড অফিস সহ মোট শাখা আছে 10টা। হেড অফিস সহ মোট শাখা আছে কয়টা? 10টা। 10টা। এবং এখানে মনে রাখার একটা সুন্দর স্কোপ হইলো, মনে রাখার জন্য সুন্দর একটা টেকনিক হইলো, 8টা বিভাগীয় শহরে 9টা। 8টা বিভাগীয় শহরে 9টা। আর বিভাগীয় শহর ছাড়া একমাত্র বগুড়া। আর এই যে 9টা বললাম না, 8টা বিভাগীয় শহরে 9টা, ঢাকায় 2টা, একটা মতিঝিলে আর একটা হচ্ছে সদরঘাটে, অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটির পাশে। Just এটা বোঝানোর স্বার্থে, তাহলে বাংলাদেশ ব্যাংকের মোট শাখা কয়টা? হেড অফিস সহ 10টা, 8টা বিভাগীয় শহরই 9টা, অর্থাৎ ঢাকায় 2টা, একটা মতিঝিল আর একটা সদরঘাট। মতিঝিল হচ্ছে হেড অফিস আর এটা হচ্ছে ব্রাঞ্চ। বিভাগীয় শহর ছাড়া একমাত্র বাংলাদেশ ব্যাংকের শাখা আছে কোথায়? বগুড়া। বগুড়াতে। বগুড়া। বগুড়াতে। এই আর কি, জাস্ট এইটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। সাধারণ জ্ঞানকে প্যারা হিসেবে নেওয়া যাবে না, এটা হচ্ছে মজার ছলে শিখতে হবে এবং বাস্তব জীবন থেকে নিতে হবে। ঠিক আছে? আগামী জি ক্লাস স্যার। যেদিন হোক তোমাদের সাথে দেখা হবে, তাহলে আমি যে কথাগুলো বললাম ওইটা একটু তোমার হাতের কাছে যে বইটা থাকুক না কেন একবার একটু দেখে ফেলো। আমরা ওইগুলো নিয়ে একটু আলোচনা করবো, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের আর এই 9টা ঐতিহাসিক মানে কি স্থান। বলছেন বুঝিনি। কোনটা কোনটা? এই যে 9টা লিখেছেন।
8টা বিভাগীয় শহরে 9টি, 8টা বিভাগীয় শহরে 9টি, খেয়াল করো। তাহলে বিভাগ হচ্ছে কয়টা? 8টা। 8টা বিভাগীয় শহরে বাংলাদেশ ব্যাংকের শাখা আছে কয়টা? 9টা। 9টা। ঢাকা বিভাগে 2টা, দ্যাট মিনস ঢাকা শহরই 2টা, একটা মতিঝিলে হেড অফিস আর একটা ব্রাঞ্চ অফিস হচ্ছে সদরঘাট, যেটা জগন্নাথ ইউনিভার্সিটির সাথে লাগানো। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি ওকে, কেউ যদি বুঝতে না পারো আমাকে বলবা। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি না, আমি কিন্তু গল্প করতেছি। ক্লাস নেওয়া ঝামেলা, গল্প করা সহজ। আমরা আজকের ক্লাসটা আর বেশি আগাবো না, এখানেই আমরা শেষ করতে চাই। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। তোমরা জাস্ট যে কথাগুলো আমি বললাম, আগের ক্লাস করেছো, এগুলো একটু পড়ো। তারপরে তোমার পাশে বই থাকলে বইগুলো একটু দেখো। আর যারা সায়েন্স আছো তারা হচ্ছে তোমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা এগুলো হচ্ছে একটু বেশি করে দেখো। এগুলোকে জাস্ট তুমি নফল নামাজ হিসেবে দেখো। আর যারা মানবিক বাণিজ্য তারা ফরজ, মানবিক বাণিজ্য ফরজ, ফরজ আইন। জি স্যার। জি স্যার। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো এবং আগামী ক্লাসে স্যার আমি যে আপনাকে কি কথাগুলো আবার বললাম আগামী তুমি মঙ্গলবার পাবো? আমি এটা জানি না, এটা কর্তৃপক্ষ জানে, কর্তৃপক্ষ আমাকে বলবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার আমাদের পরীক্ষা নেওয়া হবে না? সবকিছু হবে, মানবিক বাণিজ্য, জাস্ট ওয়েট, তোমরা সবকিছু পাবা। আর যারা সায়েন্সের আছে নফল তারাও পাবে, বাট তাদেরকে আমরা ফোকাস করতে বলি সব সময়ের জন্য, ভাই আগে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি এগুলো আগে বেশি ফোকাস করো। আর আমার মানবিক বাণিজ্য তোমরা অবশ্যই বাংলা ইংরেজির সাথে সাথে আমার সাধারণ জ্ঞান ম্যান্ডেটরি। সো তোমরা সবকিছু পাবা, সবকিছু হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।